হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সাথে। এতদিন শুধু রাকিব ভাইয়ার ক্লাস করছো, তাই না? অনেক দিন পর আবার চলে আসছি। তোমরা কেমন আছো বলো? সবাই একটু দ্রুত চলে আসো। বৃত্ত অধ্যায়ের 11 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। যারা বৃত্ত অধ্যায়ের 10 নাম্বার ক্লাসটা করছো, তোমরা জানো যে বৃত্তের একটা টপিক বাকি আছে। অ্যাডমিশনে ওই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে, যদিও এই টপিকটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমরা পড়ে রাখবো যেহেতু আমাদের টপিকে আছে, যে কোনোবার অ্যাডমিশনে চলে আসতে পারে। তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা সুস্থ আছো? এই শীতকালে সবাই সাবধানে থাইকো। এখন কিন্তু প্রচুর অসুখ বিসুখ হচ্ছে, এই শীতকালে আরো বেশি হয়। দেখো, আমার জীবন থেকে 8 দিন হারায় গেছে। গত শুক্রবার থেকে এই শুক্রবার, এই 8 দিন পুরা জীবন থেকে হারায় গেছে। এই 8 দিনে কিচ্ছু করতে পারি নাই। কিচ্ছু না মানে একেবারেই কিচ্ছু না, খালি শুয়ে থাকা, ঘুমানো আর খাওয়া। কাজেই তোমরা সাবধানে থাইকো। শীতের মৌসুমে অসুখ বিসুখ অনেক বেশি হয়। তো আমার জীবন থেকে ধরো 8 দিন চলে গেছে, নষ্ট হয়ে গেছে পুরা। তোমাদের যাতে এরকমটা না হয়, খুবই ইম্পর্টেন্ট সময় এখন। একদম সাবধানে থাকবা যাতে কোনো রোগ বালাই না হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এখন ভালো আছি। আমি ভালো আছি। আমার ভাইরাল ফিভার হয়েছিল, গত শুক্রবারে হাসপাতালে ভর্তি ছিলাম। একেবারেই খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। 103 ডিগ্রি জ্বর ছিল, পুরা শরীর ধরো যে একদমই শক্তি নাই এরকম হয়ে গেছিল। পরে সোমবারে হাসপাতাল থেকে মানে ছুটি দিছে, যখন দেখলো যে ডেঙ্গু হয়নি। মানে ডাক্তাররা ভাবছিল যে ডেঙ্গু হয়েছে। তো পরে আর ডেঙ্গু ধরা পড়ে নাই, ভাইরাল ফিভার ধরা পড়ছে। তারপরে এই গত 2-1-3-4 দিন রেস্ট নেওয়ার পরে গতকালকে থেকে সুস্থ। তো তোমরা সাবধানে থাকবা, শীতকালে কিন্তু অসুখ বিসুখ বেশি হয়। এখন বিশেষ করে ডেঙ্গু কিন্তু প্রচুর হচ্ছে। ডেঙ্গু হইলে কিন্তু একদম পুরা 2 সপ্তাহ জীবন থেকে নাই হয়ে যাবে। কোনোভাবেই যাতে রোগ বালাই না হয় সেটা খেয়াল রাখবা। ওকে ফাইন। তো গতকালকে বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম কেমন দিছো বলো? তোমাদের নাম্বার এত কম কেন? তোমাদেরকে 10 ক্লাসে যেভাবে পড়াইছি মিনিমাম 150 তো পাওয়ার কথা। এই বলো, বৃত্ত মেগা এক্সামে কে কত পাইছো কমেন্ট করো। সব ফাঁকিবাজ। প্রশ্ন কঠিন ছিল। হ্যাঁ, মেগা এক্সামের প্রশ্ন তো কঠিন হবেই। এটা কি উইকলি এক্সাম? আমি তো বলেই দিছি মেগা এক্সামের প্রশ্ন কঠিন হবে। কারণ সহজ হইলে কি হয়, ত্রিকোণমিতি, এই যারা শুরুতে প্রথম দিকে ভর্তি হয়েছিলা, মেগা এক্সামের প্রশ্ন সহজ হইলে কি হয় তোমরা তো ভালো মতো জানো। মনে আছে 83 জন যে 300 তে 300 পাইছিল? ত্রিকোণমিতির প্রথম এক্সাম মেগা এক্সামের প্রশ্ন যে সহজ করছিলাম, এরপর থেকে তো আর সহজ করা সম্ভব না। সহজ করলে সবাই 300 তে 300 পাওয়া যায়। তো মেগা এক্সামের প্রশ্ন কঠিন হবেই। এই কঠিন প্রশ্নেও তোমাকে মিনিমাম মিনিমাম 60% নাম্বার টার্গেট রাখতে হবে, আর 40% হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন 300 নম্বরের বৃত্তের মেগা এক্সামে ভালো মার্কস হচ্ছে 180, 60%। আর স্ট্যান্ডার্ড মার্ক 120। 120 প্লাস পাইলেই ভালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটামুটি সবাই 120 প্লাস পাইছো। ভাই, তোমার মেগা এক্সামে ফুল নাম্বার পাওয়ার দরকার নাই, তোমার টপ 10-এ না থাকলেও কোনো সমস্যা নাই, তুমি স্ট্যান্ডার্ড মার্কসটা তোলো। আর উইকলি এক্সামগুলোতে 60% মিনিমাম। 150 নম্বরের যে উইকলি এক্সাম হয় ওখানে 100 তোলার চেষ্টা করো। 180 স্ট্যান্ডার্ড, 100 ভালো। উইকলি এক্সামগুলোতে 100 তুলতে পারলেই ওকে ফাইন। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই বৃত্তের প্রথম 10টা ক্লাস করা থাকতে হবে। আজকে ক্লাসে আমরা 2টা টপিক পড়বো যেগুলো অ্যাডমিশনে আসতে পারে। আর সোমবার থেকে শুরু হবে সাইকেল 1-এর লাস্ট অধ্যায়, মানে 4টা অধ্যায়ের মধ্যে 3টা আমাদের শেষ। 6ষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি। 6ষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি 9-10-এ যেগুলো পড়ছো ওগুলাই। 9-10-এ ত্রিকোণমিতি যা পড়ছো না, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে, ওগুলাই হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। ওখানে নতুন কিছু খুব বেশি নাই। ওটা আমাদের ম্যাক্সিমাম 4 ক্লাস লাগবে। কাজে আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের সাইকেল 1 কমপ্লিট। এরপরে সাইকেল 2-এর লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। আর সাইকেল 4 কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইকেল 3-এর ক্লাস শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারে শুধু সাইকেল 4 কমপ্লিট হবে, তারপরে ফার্স্ট পেপারে সাইকেল 2 সাইকেল 3 কমপ্লিট করে তারপরে সেকেন্ড পেপারে সাইকেল 5 সাইকেল 6, ওভাবে আগাবো। ঠিক আছে, সবাই রেডি?
কাজে এই কলেজের পরীক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আমরা সুন্দর মতোই তোমাদের কলেজের পরীক্ষার আগেই আমরা আস্তে ধীরে কমপ্লিট করে ফেলবো। আর অন্তরীকরণ যোগজীকরণ সাইকেল 3 তো আর্কাইভ দেওয়াই আছে, কেউ যদি ফার্স্ট থাকতে চাও যে না ভাইয়া আমি আগেই শেষ করে রাখতে চাই, আর্কাইভ ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়া আছে, কাজে চিন্তার কোনো কারণ নাই। 1 মিনিটে এমসিকিউ অ্যান্সার করতেই পারি না। শোনো, মেগা এক্সামের প্রশ্নগুলা একটু বড় ইচ্ছা করেই দেওয়া হয়, ওখানে যদি 1 মিনিটে না পারো হতাশ হওয়ার কিচ্ছু নাই। তোমাদের মেইন ফোকাস হচ্ছে উইকলি এক্সামগুলা আর প্র্যাকটিস শিটগুলো সলভ করা। আমি যে প্র্যাকটিস শিটগুলো দিচ্ছি যদি সলভ করো মোর দেন এনাফ। আর মেগা এক্সামের প্রশ্ন ইচ্ছা করেই কঠিন করা হয়, নাইলে তো ভাই সহজ করলে তো সবাই ভালো নাম্বার পাই ফেললে তখন তো ভালো স্টুডেন্টদেরকে ফিল্টার আউট করে পুরস্কার দেওয়াটা একটু টাফ। এই জন্য মেগা এক্সামের প্রশ্ন কঠিন করা। তোমার টার্গেট উইকলি এক্সাম, তুমি উইকলি এক্সামে দেখো 150-এ 100 পাচ্ছ কিনা, তাইলেই এনাফ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সাইকেল 3 কবে স্টার্ট হবে? সাইকেল 3 স্টার্ট হবে ফেব্রুয়ারিতে। সাইকেল 2 শুরু হয়ে যাবে এই যে জানুয়ারির 2nd উইক থেকে, মানে সাইকেল 1 কমপ্লিট হইলেই সাইকেল 2 এর ক্লাস শুরু হয়ে যাবে, আর সাইকেল 4 শেষ হইলে সাইকেল 3 শুরু হয়ে যাবে। তো সাইকেল 3 সাইকেল 4-এ বহুপদী আর লাগবে 8 ক্লাস, আর দ্বিতীয় অধ্যায় লাগবে 4 ক্লাস, 12 ক্লাস, ধরো আরো 1.5 মাস, 1 মাস 2 সপ্তাহ। ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়ে যাবে সাইকেল 3, আর সাইকেল 2 জানুয়ারির 2nd উইক থেকেই হয়তো শুরু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে আমরা ক্লাস শুরু করি। পরে আমি আর একটা ছোট ভিডিও বানাই দিই, যেহেতু আমি প্রায় 2 সপ্তাহ তোমাদের ক্লাস নিতে পারি না, 1 সপ্তাহ দেশের বাইরে ছিলাম আর 1 সপ্তাহ তো অসুস্থ। তো তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে ভাই সাইকেল 2 কোন অধ্যায় দিয়ে শুরু হবে, সাইকেল 3 কখন হবে। আমি সবকিছু একটা ভিডিও বানাই দিব না, কোনো সমস্যা নাই। তুমি খালি আমাদের সাথে আগাইতে থাকো, তোমাদের একদম সুন্দর মতো আমরা টাইমলি সিলেবাস শেষ করে ফেলবো। এখন তো রাকিব ভাইয়া আছে, 25 ব্যাচের সিলেবাস শেষ করা নিয়ে কোনো চিন্তা নাই, কারণ রাকিব ভাই আছে। আমি যদি অসুস্থ থাকি রাকিব ক্লাস নিবে, রাকিব যদি অসুস্থ থাকে আমি ক্লাস নিয়ে নিব। এই যে আমি গত 1 সপ্তাহ অসুস্থ ছিলাম, 24 ব্যাচে তো পুরা ক্লাস অফ ছিল, কারণ 24 ব্যাচে তো আমি একাই ক্লাস নেই। বাট তোমাদের তো সিলেবাস শেষ করা নিয়ে কোনো সমস্যাই হবে না। আমি অসুস্থ ছিলাম, ক্লাস তো থেমে থাকে নাই, রাকিব ভাইয়া সুন্দরভাবে সাইকেল 4-এ জটিল সংখ্যা শেষ করে ফেলছে, এখন বহুপদী পড়াচ্ছে। মানে 25 ব্যাচের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তা হবে না, আমরা টাইমলি শেষ করতে পারবো, যেহেতু আমি এবং রাকিব 2 জন আছি, একজন অসুস্থ থাকলেও আরেকজন ব্যাকআপ দিয়ে ফেলবো। ঠিক আছে? আর আর্কাইভ ক্লাস তো আছেই। হ্যাঁ চলো, রেডি স্টেডি গো। এখন আমাকে তোমরা বলো, এই সরল রেখায় প্রতিবিম্ব পড়াইছিলাম, মনে আছে কার কার? প্রতিবিম্ব, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, একটু মনে করে দেখো। অবশ্যই সরল রেখা পড়া থাকা লাগবে। ধরো এটা মূল বিন্দু। আচ্ছা আমাকে তোমরা একটা জিনিস বলো, ধরো এটা মূল বিন্দু 0,0, এবং এই বিন্দুটা ধরো 2, এটা 3, 2,3 বা 3,2 যেটাই বলো না কেন, ধরো 2,3 একটা বিন্দু। আচ্ছা আমাকে বলো তো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে x অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, কিছু না লিখে বলতে পারবা? বলো প্রশ্নটা কি? x অক্ষের সাপেক্ষে 2,3 এই বিন্দুটার 2,3 এই বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত? ভাই প্রতিবিম্ব কেমনে বের করতে হয়? তোমাকে বলছে x অক্ষের সাপেক্ষে, তুমি x অক্ষের উপর লম্ব এঁকে দিবা এবং ঠিক সমপরিমাণ দূরত্বে লম্ব এঁকে, এই দেখো এই যে এখান থেকে এই দিকে দূরত্ব যতটুকু, ঠিক তার বিপরীতে দূরত্ব ততটুকু। ধরো এটা পি বিন্দু আর প্রতিবিম্ব হচ্ছে কিউ বিন্দু। এখন খেয়াল করে দেখো, এই যে লম্ব, কিন্তু এটা লম্ব, তোমাকে বলা হয়েছে x অক্ষের সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করো। তো আমি কি করছি, যেই বিন্দুর প্রতিবিম্ব বের করব, যেই রেখার সাপেক্ষে সেই রেখার উপর লম্ব এঁকে দিব, সরল রেখাতে পড়াইছি। তো ভাই এই যে বিন্দুর ভুজ, এই বিন্দুর ভুজ যদি 2 হয়, তাহলে এই বিন্দুর ভুজও তো 2, কারণ এতটুকু 2, এই যে এতটুকু 2 একক আর এতটুকু 3 একক, তাই না? তাহলে এই বিন্দুর ভুজও তো 2 হবে। আর কোটি কি হবে বলো? এই বিন্দুর কোটি 3, কারণ উপরের দিকে আছে, x অক্ষের উপরের দিকে, x অক্ষ থেকে উপরের দিকে কোটি পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। কে কে বুঝছো বলো? এটা সরল রেখার কনসেপ্ট ভাইয়া। x অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব যদি বের করতে বলে, জাস্ট কোটির চিহ্ন চেঞ্জ, দেখো ভুজ যেভাবে ছিল সেইভাবেই থাকবে, শুধু কোটি চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ, শুধু কোটির চিহ্ন চেঞ্জ। তার মানে আমাকে বলো, তোমাকে যদি একটা বিন্দু দেয় পি আলফা কমা বিটা, যে কোনো বিন্দু, তোমাকে যদি বলে এই বিন্দুর x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? পি আলফা কমা বিটা বিন্দুর জন্য আমি লিখে দিই একদম সুন্দর, তোমরাও খাতার মধ্যে সুন্দর মতো লিখে রাখো যাতে রিভিশন দেওয়ার সময় বুঝতে পারো। পি আলফা কমা বিটা বিন্দুর জন্য x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? x অক্ষের সাপেক্ষে
প্রতিবিম্ব হবে, শুধু কোটির চিহ্ন চেঞ্জ, শুধুমাত্র ভুজ যা আছে তাই থাকবে, ভুজ যা আছে তাই থাকবে, শুধু কোটির চিহ্ন চেঞ্জ। এই যে কোটি এখানে ছিল প্লাস বিটা, এখানে হয়ে যাবে মাইনাস বিটা। আর আমাকে বলো তো এখন এই যে পি বিন্দু, এর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করতে বলে, ধরো এখন তোমাকে বললো এই পি বিন্দুর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে তুমি কি করবা, ওয়াই অক্ষের উপর লম্ব এঁকে দিবা এবং ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যত, এই যে দেখো পি বিন্দু ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যত, ঠিক ততটুকু দূরত্বে লম্ব ভাবে, ধরো এটা আর। তাহলে খেয়াল করে দেখো ভাই, এতটুকুর দূরত্ব 2 হইলে এতটুকুর দূরত্ব 2, আমি একদম লম্ব এঁকে তোমাকে বোঝাই, দূরত্বগুলা কিন্তু সমান। এই যে এতটুকু 2 হইলে এতটুকু হবে 2, আর এতটুকু 3 হইলে এতটুকু 3। এখন আমাকে বলো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? ভাইয়া ভুজ কিন্তু ঋণাত্মক দিকে, এইবার এখানে ভুজ ছিল ধনাত্মক দিকে, এই জন্য +2, এখানে কিন্তু ঋণাত্মক দিকে -2, আর কোটি এখানেও উপরের দিকে, এখানে উপরের দিকে। দেখো ভালো মতো দেখো, শুধু ভুজের চিহ্ন চেঞ্জ। ভাইয়া কোন একটা বিন্দুর x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বে শুধু কোটির চিহ্ন চেঞ্জ হয়, আর y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার সময় শুধুমাত্র ভুজের চিহ্ন চেঞ্জ হয়। 2 y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে -α, β। কে বুঝছো এই দুটা জিনিস? দেখো x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার সময় শুধু কোটির চিহ্ন চেঞ্জ, আর y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার সময় শুধুমাত্র ভুজের চিহ্ন চেঞ্জ। ফাইন। আরেকটা চমৎকার জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা স্পেশাল রেখা, এটার সাপেক্ষেও আসতে পারে। একটা স্পেশাল রেখা আছে, আমি দেখাচ্ছি। x অক্ষের সাপেক্ষে এবং y অক্ষের সাপেক্ষে শিখলাম, এগুলো যদি পরীক্ষায় আসে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার করে ফেলবো একদম। আমরা বেসিকটা বুঝবো এবং উত্তরগুলো মুখস্থ রেখে ফেলবো, যাতে এমসিকিউতে আসলে ডিরেক্ট পারি। তোমরা একটা স্পেশাল রেখা নাম হচ্ছে y = x জানো? এই y = x এটা কেমন রেখা বলো দেখি, কে কে জানো? এটা সরল রেখার কনসেপ্ট। y = x এটা একটা স্পেশাল রেখা। ভাই এটা স্পেশাল কেন? কারণ এর ঢাল কত? 1, মূলবিন্দুগামী। এটা প্রথম কথা হচ্ছে y = mx, এই ফরম্যাট। x এর সহগ হচ্ছে ঢাল, এর ঢাল কত? m1। এই রেখা অবশ্যই মূলবিন্দুগামী এবং তার ঢাল হচ্ছে 1। ধরো এই যে তার ঢাল হচ্ছে 1, ঢাল 1 মানে কি? সে x অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করে, y অক্ষের সাথে, এই যে দেখো x অক্ষের সাথেও সে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে y = x, y = x একটা স্পেশাল রেখা যেটা অবশ্যই মূলবিন্দুগামী এবং তার ঢাল হচ্ছে 1। ঢালের মান 1 মানে কি? এই tan কত ডিগ্রির মান 1 বলো? ঢাল মানে কি? tan θ। তাহলে tan θ এর মান যদি 1 হয় তাহলে θ সমান কত? 45 ডিগ্রি। এটা বুঝছো কে কে বলো? এখন সে যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে y অক্ষের ধনাত্মক দিকের সাথেও তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও তো 45ই হবে। এইটা যদি 45 হয়, ওইটাও 45। এখন তোমাকে যদি বলে, মনে করো যে কোনো একটা বিন্দু, ধরো 2,3, ধরো এই একটা বিন্দু, ধরো এই যে 2, এই যে 3, তাহলে ভুজ কম কোটি বেশি নিলাম 2,3। তোমার কি মনে হয় এই y = x এই রেখার সাপেক্ষে এই 2,3 এই বিন্দুটার প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হইতে পারে? এই যে এই রেখার উপর লম্ব এঁকে দিবা, লম্ব এঁকে বর্ধিত করে দিবা, বর্ধিত করে সমান দূরত্ব, এই যে দেখো এই রেখা থেকে 2,3 বিন্দুটা যতটুকু দূরে আছে ঠিক ততটুকু দূরে এইদিকে এইখানে হবে কি হবে? 3,2। খালি ভুজ কোটি চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস না হইলে তুমি চেক করে দেখতে পারো, শুধু ভুজ আর কোটি চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু না। এই যে দেখো y = x, ভুজ আর কোটি চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু না। তুমি চেক করে দেখতে পারো। কিন্তু শোনো, সরল রেখা অধ্যায়ে পড়াইছি একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করতে হয়, পড়াইছি। কিন্তু তুমি নরমাল নিয়মে বের করে দেখতে পারো, এটাই আসবে। বাট এগুলো যখন এমসিকিউতে আসবে নরমাল নিয়মে করার দরকার নাই। অর্থাৎ পি লিখো α, β বিন্দুর y = x এই রেখার সাপেক্ষে, এগুলো এমসিকিউতে আসবে, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব জাস্ট ভুজ কোটি চেঞ্জ,
ভুজ কোটি চেঞ্জ, আলফা বিটার জায়গায় হয়ে যাবে বিটা কমা আলফা। কথা ক্লিয়ার কিনা বলো? আমরা কিন্তু এগুলা ইলাবোরেট ওয়েতে শিখছি সরল রেখা অধ্যায়ে। একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কিভাবে বের করতে হয় এটা আমরা সরল রেখা অধ্যায়ে পড়ছি। বাট যদি একাডেমিকে এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতেই আসে, রিটেনে এখনো পর্যন্ত এই টাইপের জিনিস আসে নাই, তখন ডিরেক্ট মুখস্থ বসাই দিবা। আমি সামারি করতেছি এতক্ষণ যা যা বললাম। শোনো, তোমাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষ নিজেও তো একটা সরল রেখা নাকি, এক্স অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে বললে শুধু কোটির চিহ্ন চেঞ্জ, বেসিকটা আমি দেখাই দিলাম। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে শুধুমাত্র ভুজের চিহ্ন চেঞ্জ। আর ওয়াই ইকুয়ালস টু এক্স, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে বললে কি হবে? ভুজ কোটি ইন্টারচেঞ্জ, ভুজ কোটি ইন্টারচেঞ্জ। কথা সত্য? একজন বলছে দাদা কিছু মনে নাই, এত দ্রুত ভুলে গেলে হবে, রিভিশন দিতে হবে। সরল রেখা যাদের মনে নাই রিভিশন দিবা, এই জন্যই তো ক্লাস লেকচারগুলো নোট করতে বলি, সব তো মনে থাকবে না। এখন প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। আগে প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। এতক্ষণ যা কিছু বললাম ওগুলা সরল রেখার জিনিস, এখন আমরা বৃত্তে ঢুকবো। মনে না থাকাই স্বাভাবিক, শুধু ক্লাসে করা নোটগুলা রিভিশন দিবা, তাইলে মনে হয়ে যাবে। একটা অধ্যায় শেষ হওয়ার পরে যে মেগা এক্সাম নেই, মেগা এক্সাম নেওয়ার উদ্দেশ্য পুরা অধ্যায়ে যা কিছু পড়ছো সবকিছু তুমি রিভিশন দিয়ে এক্সামটা অ্যাটেন্ড করো। এরপর 3-4 মাস পরে তুমি আবার ভুলে যাবা, তখন আবার ক্লাস লেকচারগুলো রিভিশন দিবা, দেখবা মনে হয়ে যাবে। আর প্র্যাকটিস শিটগুলো সলভ করো তো। এই যাদের টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটগুলো অবশ্যই সলভ করবা, তাহলে দেখবা তুমি অন্য ফ্রেন্ডের চাইতে অনেক আগাই আছো। প্রশ্ন তোলা হইলে ডান কমেন্ট করবা, খুবই সহজ জিনিস। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ওয়াই ইকুয়ালস টু এক্স, এই যে তিনটা স্পেশাল রেখা, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। এই তিনটা রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ। এখানে চাইছে বৃত্তের প্রতিবিম্ব, আমরা এতক্ষণ শিখলাম রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এখন আমাকে বের করতে বলছে রেখার সাপেক্ষে, এগুলো তো সব সরল রেখা, এক্স অক্ষ একটা রেখা, ওয়াই অক্ষ একটা রেখা, ওয়াই ইকুয়ালস টু এক্স এটা একটা রেখা। তোমাকে বলছে এই রেখাগুলোর সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বের করো। আগে একটা জিনিস বোঝো, মনে করো এটা একটা রেখা, এটা একটা বৃত্ত। তোমাকে বলা হইলো যে এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বের করো। তাহলে ভাইয়া বৃত্তের প্রতিবিম্ব নিজেও একটা বৃত্তই হবে নাকি? বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হয়, বৃত্তের প্রতিবিম্ব কি হবে? বৃত্তই হবে। তুমি মনে করো এটা একটা আয়না, তুমি যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবা তাকে তুমি আয়না মনে করবা। তুমি মনে করো যে এটা একটা কি আয়না, এই আয়নার মধ্যে এই বৃত্তের চিত্রটা কোথায় হবে? ঠিক নিচের দিকে, এখানে হবে না? প্রতিবিম্ব মানে কি? তুমি এটা একটা আয়না মনে করো, ধরো এই আয়নার মধ্যে তুমি এই বৃত্তের ছবি দেখবা, তো আয়নার মধ্যে প্রতিবিম্ব কোথায় হবে? ভিতরের দিকে, সমান দূরত্বে। এবং একটা জিনিস কি তুমি বুঝতেছো যে আয়নার মধ্যে কিন্তু সমান আকারের, একই আকারের প্রতিবিম্ব দেখা যায়। তাহলে একটা জিনিস কি তুমি বুঝতে পারতেছো যে প্রতিবিম্বের ব্যাসার্ধ আর নির্ণেয় প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ সেম হবে। এটা কে কে বুঝছো? আকার সেম হবে, আকার মানে ব্যাসার্ধ সেম। ভাইয়া প্রতিবিম্বের যে বৃত্তটা তার আকৃতি প্রশ্নে প্রদত্ত বৃত্তের আকৃতির সমান হবে। আকৃতি, বৃত্তের আকৃতি সমান মানে কি? ব্যাসার্ধ সমান। তাইলে প্রশ্নে যে বৃত্ত দেওয়া আছে তার প্রতিবিম্ব তুমি যেই রেখার সাপেক্ষেই বের করো না কেন ব্যাসার্ধ অলওয়েজ সেম থাকবে, শুধু কেন্দ্র চেঞ্জ হয়ে যাবে। কারণ এই কেন্দ্র আর এই কেন্দ্র কি সেম? অবশ্যই সেম না। এই বৃত্তের কেন্দ্র এই রেখার সাপেক্ষে যেই পাশে আছে এই বিন্দুটা তার বিপরীত পাশে চলে আসছে। কথা সত্য? এখন আমার সাথে সাথে একটু বলো, তোমাকে প্রথমে বলছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ওয়াই ইকুয়ালস টু এক্স, এই তিনটা রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বাইর করতে। আগে আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? সবাই কমেন্ট করে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এক্স এর শোককে -2 দিয়ে ভাগ করলে +2, ওয়াই এর শোক 6 কে -2 দিয়ে ভাগ করলে -3, কেন্দ্র 2, -3 এবং ব্যাসার্ধ কত? √2 কে স্কয়ার করলে 4, -3 কে স্কয়ার করলে 9, -4, 9 কে বর্গ করলে 3 একক। খেয়াল করে দেখো, কেন্দ্র 2, -3, ব্যাসার্ধ 3 একক। তাহলে এখন আমাকে বলছে এক্স অক্ষের সাপেক্ষে শুরুতে
এক্স অক্ষের সাপেক্ষে, ধরো আমি লিখলাম 1 নাম্বার, এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, ওয়েট, ধরো একটা তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি আগে বোঝো, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 2, -3, এই যে 2, এই যে -3, ধরো এই যে 2, -3, ব্যাসার্ধ কত একক? 3 একক। তো ব্যাসার্ধ 3 একক, তুমি ইচ্ছা মতো আঁকাও, যেহেতু 3 একক, এটাও 3, অত বুঝে আঁকতে হবে না তোমাকে, মনে করো আমি যেভাবে আঁকাই দিলাম। ধরো এই যে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের প্রতিবিম্ব কোন দিকে হবে? এইদিকে হবে, প্রতিবিম্ব হবে এইদিকে, এবং ব্যাসার্ধ তো সমানই থাকবে, যদিও সাইজ দুইটা, একটা বড় একটা ছোট হয়ে গেছে। এই যে এইবার ঠিকঠাক করে দেখো, তাহলে ব্যাসার্ধ এটারও 3 একক, এটারও কি হবে? 3 একক। জাস্ট কেন্দ্র, এই যে এই বৃত্তের কেন্দ্রের প্রতিবিম্ব হবে এই বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ কিন্তু সেম থাকবে, আকৃতি সেম থাকবে, শুধু কেন্দ্র চেঞ্জ হবে। এখন আমাকে তোমরা বলো, এক্স অক্ষের সাপেক্ষে এই যে কেন্দ্র, এর প্রতিবিম্ব কি হবে বলো? নির্ণেয় বৃত্তের কেন্দ্র হবে। খেয়াল করে দেখো ভাই, তোমাকে এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব বাইর করতে বলছে, তুমি শুধু কেন্দ্রটা বাইর করবা, শুধু কেন্দ্র, ব্যাসার্ধ সেম থাকবে। তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র কি হবে বলো? দেখো প্রথমে এক্স অক্ষের সাপেক্ষে বাইর করতেছি, নির্ণেয় বৃত্তের কেন্দ্র, নির্ণেয় বৃত্তের কেন্দ্র কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের এই কেন্দ্রের প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের বেলায় কি হয়? কোটির চিহ্ন চেঞ্জ, মনে আছে? কোটির চিহ্ন চেঞ্জ, -3 হয়ে যাবে +3। তাহলে দেখো নির্ণেয় বৃত্তের প্রতিবিম্ব বা নির্ণেয় প্রতিবিম্বের কেন্দ্র এটা, আর ব্যাসার্ধ তো সেমই থাকবে। সুতরাং নির্ণেয় প্রতিবিম্ব, নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ লিখো, নির্ণেয় প্রতিবিম্ব বৃত্তের, নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ, নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ এক্স মাইনাস কেন্দ্রের ভুজ, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ চেঞ্জ হবে না, ব্যাসার্ধ যা ছিল তাই থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার -4x -6y প্লাস 4 ইকুয়ালস টু 0। সবাই বলো আগে এটা বুঝছো কিনা? এতটুকু, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা বলো? দেখো ভাইয়া, যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের সমীকরণ বের করতে বলবে, ব্যাসার্ধ চেঞ্জ হবে না, এটা যেই রেখার সাপেক্ষেই তুমি প্রতিবিম্ব বের করো না কেন, বৃত্তের আকৃতি সেম থাকবে। আকৃতি সেম মানে ব্যাসার্ধ সেম, শুধু কেন্দ্রের প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে এই যে কেন্দ্র 2, -3, এর এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব 2, 3, কাজ শেষ। এখন এই ম্যাথটা করার শর্টকাট আছে, এগুলো অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে এগুলো এমসিকিউতে আসে। তো যখন এমসিকিউতে আসবে, যখন এমসিকিউতে আসবে তখন তুমি কি করবা? জাস্ট শর্টকাট দিয়ে করে ফেলবা। কেমনে? শোনো, যখন তোমাকে বলবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, লিখো এক্স, এটা শর্টকাট, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করার শর্টকাট হচ্ছে জাস্ট ওয়াই এর চিহ্ন চেঞ্জ, ওয়াই এর চিহ্ন চেঞ্জ, মানে ওয়াই এর জায়গায় -y বসবে। কারণ কি? ওই যে বিন্দুর বেলায় দেখাইছিলাম না, এই যে দেখো আমরা কি করছি, এখানে কোটির চিহ্ন, কেন্দ্রের কোটির চিহ্ন চেঞ্জ হয়েছে। দেখো এখানে -3, এখানে +3 হয়ে গেছে। এখানে যদি +3 থাকতো তাহলে এখানে হয়ে যেত -3, খালি কোটির চিহ্ন চেঞ্জ। অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের সমীকরণ বের করার সময় জাস্ট তুমি ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিবা, ওয়াই এর চিহ্ন চেঞ্জ, উত্তর শেষ। যেমন এখানে তুমি যদি ওয়াই এর জায়গায় -y বসাও, স্কয়ার করলে কিন্তু প্লাসই হবে। এই দেখো এখানে ওয়াই এর জায়গায় -y বসাইলে প্লাসই থাকবে, বাট এখানে ওয়াই এর জায়গায় -y বসাইলে এই যে -6y হয়ে গেছে। কে কে বুঝছো শর্টকাটটা? কে কে বুঝছো শর্টকাটটা? হচ্ছে এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় -y, ওয়াই এর জায়গায় -y, এই যে ওয়াই এর জায়গায় -y প্লাস 4 ইকুয়ালস টু 0, শেষ।
তারপরে এখানে মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে, জাস্ট এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে যখন আমাকে বলবে এক্স অক্ষের সাপেক্ষে কোন বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বাইর করো, জাস্ট তুমি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দিবা, অর্থাৎ ওয়াই এর চিহ্ন চেঞ্জ। এটা হচ্ছে শর্টকাট, এই যে এটা শর্টকাট। এগুলা অ্যাডমিশনে এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে ডিরেক্ট এভাবে বসাই দিবা, আর রিটার্নে আসলে আগে দেখাবা যে নির্ণয় বৃত্তের কেন্দ্র হবে, জাস্ট এইভাবে লিখে দিবা, দুইটা লাইন লিখবা, তাহলেই কাজ শেষ। এটা গেল এক্স অক্ষের সাপেক্ষে। এখন ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার কি মনে হয় শর্টকাটটা কি হবে বলো? আমি যদি নর্মাল নিয়মেও করি, 2 ওয়াই অক্ষের সাপেক্ষে, যে এটা 1, এক্স অক্ষের সাপেক্ষেও 1, ওয়াই অক্ষের সাপেক্ষে 2। দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, প্রতিবিম্ব কি হবে? ভুজের চিহ্ন চেঞ্জ, মনে আছে? ভুজের চিহ্ন চেঞ্জ, ভুজ +2 হয়ে যাবে -2, আর কোটি আগেও ছিল -3, পরেও থাকবে -3, শুধু ভুজের চিহ্ন চেঞ্জ। তাহলে এখানে কি হবে? এখানে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস। হ্যাঁ, এই যে অ্যান্সার। আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের শর্টকাট কি হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের শর্টকাট এক্স এর জায়গায় মাইনাস। ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের বেলায় কোটির চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের বেলায় ভুজের চিহ্ন চেঞ্জ। এক্স এর জায়গায় -x, ভুজের চিহ্ন চেঞ্জ, শেষ। এক্স এর জায়গায় -x বসায় দেখো, এক্স এর জায়গায় -x, ওই যে এক্স স্কয়ার, এক্স এর জায়গায় বসাও -x হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স এর জায়গায় -x প্লাস 6y প্লাস 4 প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে ভাইয়া এখানে দেখো, এখানে এক্স এর জায়গায় -x বসালেও তো স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে, বাট এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা? এখন কে কে এই জিনিসটা আইডিয়া করতে পারছো যে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে কি হবে বলো? এটা কে কে আইডিয়া করতে পারছে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে কি হবে? y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x এই রেখার সাপেক্ষে, ভেরি গুড, এই যে বুঝে ফেলছে। আগে আমি তোমাকে নরমাল নিয়মটা দেখাই, যে x y ইকুয়ালস টু x এই রেখার সাপেক্ষে প্রতিবিম্বের বেলায় বিন্দুর প্রতিবিম্ব কি হবে? কেন্দ্রের প্রতিবিম্ব ভুজ কোটি ইন্টারচেঞ্জ -3,2, জাস্ট ভুজ কোটি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হবে x প্লাস, এখানে হবে x প্লাস 3, x মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এখানে হবে y -2, y -2 হোল স্কয়ার। তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আমি লিখে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এখানে হবে 3 দুগুণে 6x, এখানে হবে -2 দুগুণে 4y, 9 আর 9 কাটা থাকবে +4। এটা হবে অ্যান্সার। যদি রিটার্নে আসে এভাবে লিখে দিবা, প্রথমে লিখবা নির্ণয় বৃত্তের কেন্দ্র, ভুজকোটি ইন্টারচেঞ্জ, ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না, বাকি সবকিছু সেম থাকবে। আর এই যে y ইকুয়ালস টু x এই রেখার সাপেক্ষে, y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে প্রতিবিম্বের বেলায় শুধুমাত্র ভুজকোটি ইন্টারচেঞ্জ, মানে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স এবং ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক্স এর জায়গায় বসবে ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে এক্স। বসায় দেখো, এক্স এর জায়গায় ওয়াই বসাও, এক্স এর জায়গায় ওয়াই বসাও, আর ওয়াই এর জায়গায় এক্স বসাও, -4y প্লাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0। বলো এই টাইপটা শেষ। এই টাইপটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো ভাইয়া একাডেমিকে আসে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x -4y প্লাস 4, এগুলো একাডেমিকে আসে না, অ্যাডমিশনে আসবে। অ্যাডমিশনে এমসিকিউতে আসলে ডিরেক্ট উত্তর লিখে দিবা। কাজে আমাকে বলো এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে শুধুমাত্র কোটির চিহ্ন চেঞ্জ করে দিবা, এমসিকিউতে আসবে।
যদি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে শুধুমাত্র ভুজের চিহ্ন মানে x এর চিহ্ন চেঞ্জ করে দিবা, এইগুলাকে স্কয়ার করলে, যেমন এখানে দেখো, এখানে তো এটা স্কয়ার করলে পজিটিভই হয়ে যাবে, এই -y কে স্কয়ার করলে তো পজিটিভই হয়ে যাবে, শুধু এটা চেঞ্জ হবে। এখানে -x কে স্কয়ার করলে তো পজিটিভই হয়ে যাবে, শুধুমাত্র এটার চিহ্ন চেঞ্জ হবে। অর্থাৎ x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার সময় শুধু এই যে y সংবলিত পদের চিহ্ন চেঞ্জ হবে, আর y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার সময় শুধুমাত্র x সংবলিত রাশিটার বা পদটার চিহ্ন চেঞ্জ হবে। আর যখন তুমি y = x রেখার সাপেক্ষে বের করবা তখন জাস্ট ভুজ কোটি ইন্টারচেঞ্জ, x² + y² সেম থাকবে, কারণ এদেরকে ইন্টারচেঞ্জ করলে তো যোগ আকারে কথা একই, জাস্ট এটা হয়ে যাবে y, এটা হয়ে যাবে x, শেষ। ফাইন, ভেরি গুড, চমৎকার জিনিস, আমরা এগুলা বুঝতে পারলাম। এখন আমাদের আর একটা টাইপ বাকি আছে, স্পর্শক। এখন আমাদের আর একটা টাইপ, আমরা অলরেডি আজকে ক্লাসে দুইটা টাইপ পড়বো, তার মধ্যে অলরেডি একটা টাইপ পড়ে ফেলছি, এগুলো একাডেমিকে আসে না, বাট অ্যাডমিশনে কিন্তু যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। ওয়েট, এখন আরেকটা টাইপে যাওয়ার আগে এরকম আরেকটা ম্যাথ আছে। দেখো, সব সময় যে তোমাকে প্রতিবিম্ব বাইর করতে বলবে, সব সময় কি x অক্ষের সাপেক্ষে, y অক্ষের সাপেক্ষে আর y = x এই তিনটা রেখার সাপেক্ষেই বলবে না। রিটার্নে কিন্তু অন্য যে কোনো রেখা দিতে পারে, যেমন এই যে সরল রেখা যারা পড়ছো, এটা বাড়ির কাজ দেওয়া যায়, আগে প্রশ্নটা তোলো। এই দেখো অন্য একটা রেখা, ভাই আমরা বুঝলাম x অক্ষ একটা সরল রেখা, y অক্ষও একটা সরল রেখা, y = x ওটাও একটা সরল রেখা, বাট সব সময় তো আর ওই তিনটার সাপেক্ষেই প্রতিবিম্ব বের করতে বলবে এরকম তো না, অন্য যে কোনো রেখার সাপেক্ষেও তো বের করতে বলতে পারে। তো যদি অন্য কোনো রেখা দেয় সেটা কিভাবে করতে হবে আমরা সরল রেখায় পড়ছি, মনে আছে? যে কোনো একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করা। শোনো, এটা কিন্তু সরল রেখার ম্যাথই, কারণ বৃত্তের বেলায় ব্যাসার্ধ চেঞ্জ হয় না, বৃত্তের প্রতিবিম্ব যখন বের করবা ব্যাসার্ধ সেম থাকে, শুধু কেন্দ্রটার প্রতিবিম্ব বের করতে হয়, আর কেন্দ্রটা একটা বিন্দু, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব আমরা সরল রেখা অধ্যায়ে পড়ছি। দেখো, এই যে এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ, এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ। আগে আমাকে বলো, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো। ব্যাসার্ধের তো আর চেঞ্জ হবে না, শুধু কেন্দ্রটার প্রতিবিম্ব বাইর করতে হবে এই রেখার সাপেক্ষে। আগে 3 দিয়ে ভাগ করে নিতে হবে, x² + y² + 2x মাইনাস 3 দিয়ে ভাগ, 3 8 24y মাইনাস 57 কে যদি 3 দিয়ে ভাগ করো 19। খেয়াল করে দেখো, এই যে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করার পরে এখন কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো। x এর সহগকে -2 দিয়ে ভাগ, -1, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে +4, কেন্দ্র -1,4, ব্যাসার্ধ সমান √1 কে স্কয়ার করলে +1, 4 কে স্কয়ার করলে 16, মাইনাসে মাইনাসে +19, 19 আর একে 20, 36, 36 কে বর্গমূল করলে 6 একক। তাইলে নির্ণেয় প্রতিবিম্বের কেন্দ্র -1,4 আর ব্যাসার্ধ 6 একক। তাইলে নির্ণেয় প্রতিবিম্বেরও ব্যাসার্ধ কি হবে? নির্ণেয় প্রতিবিম্বে দেখো, যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ যত, প্রতিবিম্বের ব্যাসার্ধও তত। ব্যাসার্ধ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমার দরকার শুধুমাত্র এই রেখার সাপেক্ষে এই কেন্দ্রের প্রতিবিম্ব। এখন আমরা সরল রেখা অধ্যায়ে এইরকম ম্যাথ করছি কিনা বলো বলো। তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে 4x, ধরো এটাকে ভাগ করে দাও 2 দিয়ে, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2x - 3y + 1 এই রেখার সাপেক্ষে, এটা SW দেওয়া যায়, এই রেখার সাপেক্ষে, এগুলা সরল রেখায় পড়াইছি, এই বিন্দুর প্রতিবিম্ব কত? তাইলে এটা হচ্ছে নির্ণেয় বৃত্তের কেন্দ্র, মানে প্রতিবিম্বের কেন্দ্র। এই রেখার সাপেক্ষে -1,4 এই বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে, এটা হচ্ছে আমাদের এখন মেইন কাজ। এটা যদি বের করতে পারি তাইলেই ম্যাথ শেষ। সরল রেখা অধ্যায়ে পড়াইছি, সরল রেখা অধ্যায়ে কিভাবে পড়াইছিলাম কার কার মনে আছে? ধরো এই যে রেখাটা, ধরো এটা হচ্ছে 2x - 3y + 1 = 0, আর এটা হচ্ছে বিন্দুটা,
-1,4। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব বাড়ি করতে হবে এই রেখার সাপেক্ষে। তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকাইতে হবে, লম্ব একে সমপরিমাণ বর্ধিত করে দিতে হবে, অর্থাৎ এইটার দূরত্ব এই রেখা থেকে যতটুকু তার ঠিক সমান দূরত্ব, ধরো এটা পি বিন্দু এটা কিউ বিন্দু। তাহলে এখন প্রথম কাজ কি, এই মনে আছে কার কার? প্রথম কাজ হচ্ছে এই যে এই রেখার সাপেক্ষে এই রেখার সমীকরণ বের করতে হবে আগে। তো এটা লম্ব রেখা, আগে দেখো এই যে এই রেখার সমীকরণ তো দেওয়া আছে, এই রেখার সমীকরণ বের করব আগে, তারপর এই দুইটা সমীকরণ সমাধান করে এই বিন্দুটা বের করব। আর এই বিন্দুটা হবে এই দুইটার, মনে করো এটা পি বিন্দু এটা কিউ বিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু। এই বিন্দুটা হবে পি কিউ এর কি বিন্দু? ঠিক মধ্যবিন্দু, কারণ দূরত্ব তো ভাইয়া এদিকে আর এদিকে সমান, প্রতিবিম্বের দূরত্ব তো দুই পাশে সমান হয়। এখন দেখো এই যে রেখাটা, এই পি কিউ রেখাটা, পি কিউ রেখাটা এই রেখার উপর লম্ব রেখা। তাহলে অবশ্যই লম্ব রেখার সমীকরণ কি হয়? 3x + 2y। এই যারা সরল রেখা পড়ো নাই তোমরা কিচ্ছু বুঝবা না, প্লাস ধ্রুবককে = 0, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, মাইনাস হয়ে গেছে প্লাস, প্লাস ধ্রুবককে = 0। যা এটা কোন বিন্দুগামী? এই পি বিন্দুগামী, এটা পি বিন্দুগামী। তাহলে বসায় দাও, এক্স এর জায়গায় বসাও -1, তাহলে -3, ওয়াই এর জায়গায় বসাও 4, 4 দুগুণে 8, প্লাস কে সমান 0। এই দেখো এখানে কে এর মান বের করতে হবে, এই রেখাটা দিয়ে এই বিন্দুটা সিদ্ধ, মানে এই রেখাটাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, কারণ এই রেখাটা তো -1,4 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা কত আসতেছে? 5, -5। কে ওই পাশে গেলে কত হবে দেখো, এখানে কত +5, ওই পাশে গেলে -5। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমীকরণ হবে 3x + 2y - 5 = 0। এখন এই দুইটা রেখা, এই যে দুইটা রেখা, এটা একটা সমাধান করলেই মধ্যবিন্দু চলে আসবে। সমাধান করে বলো মধ্যবিন্দু কত আসে? আবির বলছে মধ্যবিন্দু 1,1। এই সবার মধ্যবিন্দু 1,1 আসছে? সবার মধ্যবিন্দু 1,1 আসছে কিনা বলো? মধ্যবিন্দু আসবে 1,1। তাহলে এখন আমাকে বলো, এই যে দেখো এই যে দুইটা রেখা, এই রেখা এবং এই রেখা, এই দুইটা সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করলেই মধ্যবিন্দু চলে আসবে। আর ক্যালকুলেটর দিয়ে সমাধান করার সময় অবশ্যই ধ্রুবকগুলো ডান পাশে নিয়ে বসাবা। এই +1 ডান পাশে গেলে হবে -1, আর এই -5 ডান পাশে এসে হবে +5। এখন খেয়াল করে দেখো মধ্যবিন্দু, তাইলে এই যে বুঝ -1 থেকে +1 হয়েছে, দূরত্ব তো সমান। তুমি মধ্যবিন্দু ধরো এটা ও বিন্দু, ও বিন্দু হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে তুমি এটাকে ধরো α, β, তারপর মধ্যবিন্দুর সূত্র বসাও, অথবা এই টেকনিক -1 থেকে ভুজ হয়েছে +1, -1 থেকে +1 বাড়ছে কতটুকু? 2। -1 এর সাথে 2 যোগ করলে +1 হয়, এখানে আরো 2 বাড়বে, একের সাথে আরো 2 বাড়লে হবে 3। আর কোটি ছিল 4 হয়েছে 1, মানে 3 একক কমছে। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে আরো 3 বিয়োগ করে দেব, 1 থেকে 3 বিয়োগ করলে -2। শেষ। কে কে বুঝছো? প্রতিবিম্ব শেষ। 3, -2 কে কে বুঝছো? সরল রেখা পড়া থাকলে অবশ্যই বোঝা উচিত। মধ্যবিন্দু যেহেতু এইটা, তাহলে ভুজ যতটুকু বাড়ছে -1 থেকে +1 হয়েছে, 2 বাড়ছে, আরো 2 বাড়ায় দাও, একের সাথে আরো 2 যোগ করে দাও, 3 হয়ে যাবে। কোটি ছিল 4 হয়ে গেছে 1, মানে 3 একক কমছে, আরো 3 বিয়োগ করে দাও, 1 থেকে 3 বিয়োগ করে দিলে কত? -2। তাহলে এই যে, সুতরাং লিখো নির্ণেয় বৃত্তের কেন্দ্র, নির্ণেয়, এটা বাড়ির কাজ দেওয়া উচিত ছিল, আমি করে দিয়ে দিয়েছি। নির্ণেয় বৃত্তের কেন্দ্র 3, -2, এই যে প্রতিবিম্ব, এই যে, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না, ব্যাসার্ধ প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ চেঞ্জ হয় না, ব্যাসার্ধ সমান 6 এককই থাকবে। সুতরাং লিখো নির্ণেয় সমীকরণ। সুতরাং তোমাকে বলছে নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ, নির্ণেয় প্রতিবিম্বের, নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ কি হবে? x - 3, x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস y মাইনাসে মাইনাসে +2, y মাইনাসে +2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার 6 স্কয়ার। একাডেমিকে তুমি এইটাকে সিম্পলিফাই করে দিবা, আর অ্যাডমিশনে এখানে উত্তর দিলেই ফুল নাম্বার, এখানে রাইখা দিলেই তুমি ফুল নাম্বার পাবা।
বাট একাডেমিকে এই টাইপের ম্যাথগুলো করার সময়, যে কোনো ম্যাথ করার সময় এখানে রাইখা দিবা না, অবশ্যই স্কোয়ারগুলো করে দিবা, শেষ। বলো এই টপিক আর কোনো সমস্যা হবে কিনা? এই টপিকটা প্রতিবিম্ব অ্যাডমিশন, এই যে বিশেষ করে এই টাইপটা যে কোনো ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে। এগুলা তো এমসিকিউতে আসবে। এই যে এতক্ষণ যা পড়াইছি এখানে, এই যে বিন্দুগুলা প্রথমে পড়াইছি, এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব, ডিরেক্ট শর্টকাট, শুধুমাত্র কোটির চিহ্ন চেঞ্জ। ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব, শুধু ভুজের চিহ্ন চেঞ্জ। আর ওয়াই ইকুয়ালস টু এক্স, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, ভুজ কোটি ইন্টারচেঞ্জ। আলফা কমা বিটার জায়গায় হয়ে যাবে বিটা কমা আলফা, ভুজ হয়ে যাবে কোটি, কোটি হয়ে যাবে ভুজ। তারপরে এক্স অক্ষের সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব, ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। তো এই রেখাগুলো যদি আসে এমসিকিউতে, ডিরেক্ট উত্তর, ডিরেক্ট। আর যদি এই রেখা, এই যে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ কিংবা ওয়াই ইকুয়ালস টু এক্স না, অন্য একটা রেখার সাপেক্ষে, তাহলে জাস্ট তুমি ওই রেখার সাপেক্ষে কেন্দ্রের প্রতিবিম্ব বাইর করবা, বাকিটা এজ ইজি এজ কি বলে ওয়াটার নাকি? ফাইন ফাইন ফাইন, চমৎকার। এখন আমরা চলে যাব কিসে? নতুন একটা টাইপে। সেটা হচ্ছে আমাকে বলবা তোমরা, ধরো এই যে দুইটা বৃত্ত, একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক আছে, তুমি কি উত্তর দিবা বলো? এই সাধারণ স্পর্শক কি জিনিস আমরা পড়ছি আগের ক্লাসগুলোতে। দুইটা বৃত্তকেই স্পর্শ করে যে এই সরল রেখা, অর্থাৎ দুইটা বৃত্তের স্পর্শক, সেটাকে বলে সাধারণ স্পর্শক। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই দুইটা বৃত্ত, একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত, এদের সাধারণ স্পর্শক কয়টা, উত্তর হচ্ছে 0। এই দুইটা বৃত্তের কোনো সাধারণ স্পর্শক আঁকা সম্ভব না। তুমি একে দেখাতে পারো কিনা? এই যে দুইটা বৃত্ত, ধরো এটার কেন্দ্র এই যে, আর এটা দুইটার কেন্দ্র তো মোটামুটি দেখতে একরকমই লাগতেছে। আচ্ছা এটা এক হইতে একটু এইদিকে সরাই দিই, দাঁড়াও একটু সরাই দিই। ধরো এই যে একটার ভিতরে আর একটা, ধরো এই বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা, আর ছোট বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে C1 C2, আর ব্যাসার্ধ ধরো R1 R2। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই যে দুইটা বৃত্ত যদি একটার একটার ভিতরে থাকে, যদি একটার একটার ভিতরে থাকে, তাইলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরো দুইটা বৃত্তের কেন্দ্র একটা C1 একটা C2, আর ব্যাসার্ধ R1 R2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2, ব্যাসার্ধ দুইটার বিয়োগফল, ধরো বড়টা থেকে ছোটটা বিয়োগ, এর চাইতেও ছোট হবে। এই জিনিসটা কি বুঝতেছো? একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তের ভিতরে থাকে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের চাইতেও ছোট হবে। বুঝতেছো? মনে করো তোমাকে সমীকরণ দিয়ে দিল, তো সমীকরণ থেকে তুমি কেমনে বুঝবা যে একটা বৃত্ত একটা বৃত্তের ভিতরে আছে? যখন তুমি দেখবা দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের চাইতেও কম, তার মানে বৃত্তগুলা একটার ভিতরে আরেকটা আছে, এদের কোনো সাধারণ স্পর্শক নাই। লিখো, এদের এমসিকিউতে আসতে পারে, কিন্তু তোমাকে দুইটা সমীকরণ দিয়ে বলবে যে এদের সাধারণ স্পর্শক কয়টি। এদের কোনো সাধারণ স্পর্শক নাই। যখন তুমি দেখবা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফল, এই চিহ্নটা মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ। মনে করো এই বড়টার ব্যাসার্ধ, আমি তোমাকে একটু চিত্রটা এঁকে বোঝাই। ধরো এইটা C1, এইটা C2, এই যে এতটুকু একদম এঁকে বোঝাই, ওয়েট, C1 C2 এই যে। আচ্ছা এটা কি বুঝতেছো যে কন্ডিশনটা আসলে কি? দেখো C1 থেকে C2 এতটুকু দূরত্ব, এই যে C1 C2 এতটুকু, এখান থেকে এতটুকু এটা হচ্ছে R1, আর এখান থেকে এতটুকু হচ্ছে R2। তোমরা কি দেখে বুঝতেছো যে R1 থেকে তুমি যদি R2 বিয়োগ করে দাও, এই বিয়োগফল করার পরেও যেই অংশটা থাকবে, থাকবে কতটুকু? এতটুকু থাকবে, আর এইখানে একটু থাকবে। কাজে বিয়োগফলটা কিন্তু দেখো কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বর চাইতে একটু সামান্য বেশি। এই দেখো R1 থেকে R2 বিয়োগ করলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব তো থাকবেই, সাথে আরো এক্সট্রা একটু জিনিস থাকবে, এক্সট্রা আর একটু জিনিস থাকবে। তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের চাইতে ব্যাসার্ধ দুইটার বিয়োগফল কি হবে? বড় হবে। ব্যাসার্ধ দুইটার বিয়োগফল কি? বড়। এইগুলা চিত্র না এঁকে জাস্ট তুমি সিম্পলি দেখলেও বোঝা যায়, সিম্পলি দেখলেও বোঝা যায় যে ভাই বিয়োগ করে দিলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব তো থাকবেই, সাথে আরো এই যে এখানে এখানে এতটুকু জিনিস এক্সট্রা থাকবে। তার মানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বের চাইতেও ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল বড় হবে।
এবং এই কন্ডিশন হইলে এদের কোনো সাধারণ স্পর্শক থাকবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে এখন যদি এই রকম হয়, ধরো একটা বৃত্ত এই যে, আর একটা বৃত্ত তার ভিতরে একদম স্পর্শ করেছে, অন্তঃস্পর্শ। এইবার কি হবে বলো তো? আচ্ছা এটার কন্ডিশন কি? এটার কন্ডিশন কিন্তু মনে থাকার কথা। দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। এইবার হবে সমান R1 মাইনাস R2। এই চিহ্নটা মানে হচ্ছে ডিফারেন্স, বিয়োগফল, তবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। যদি R1 বড় হয় তাহলে R1 থেকে R2 বিয়োগ, আর যদি R2 বড় হয় তাহলে R2 থেকে R1 বিয়োগ। আচ্ছা এইবার এই যে দুইটা বৃত্ত পরস্পর পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, এদের কয়টা সাধারণ স্পর্শক থাকবে? উত্তর হচ্ছে একটা। এই যে স্পর্শবিন্দুতে, এই যে স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে, একটা সাধারণ স্পর্শক থাকবে। এই যে দেখো, একটা সাধারণ স্পর্শক থাকবে। তাইলে সাধারণ স্পর্শক একটি, সাধারণ স্পর্শক কয়টি? একটি। তাহলে এই কন্ডিশনটার কি নাম? যখন বৃত্ত দুইটা একে অপরকে অন্তঃস্পর্শ করে। আর কন্ডিশন কি? কন্ডিশন তো এটা আমরা জানি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগফল। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ওকে, আমরা এটা দেখলাম। আচ্ছা এরপরে যদি এইরকম হয়, ধরো এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, এটা একটু ছোট করে আঁকি, এইরকম করে আছে। এইবার বলো এইখানে কয়টা? ধরো এটা এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র C2। বৃত্ত দুইটা একটা এটাকে ছেদ করে আছে, একটা এটাকে কি করে আছে? ছেদ করে আছে। কয়টা সাধারণ স্পর্শক পসিবল? দুইটা। ভেরি গুড, সবাই বুঝতেছে। এই যে দুইটা, একটা উপরের দিকে, একটা উপরের দিকে, আর একটা নিচের দিকে। এই যে আরেকটা নিচের দিকে। এই যে দুইটা সাধারণ স্পর্শক, দেখো দুইটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে। আচ্ছা এই যে দুইটা বৃত্ত যদি একটা এটাকে ছেদ করে, তখন এটার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের চেয়ে ছোট হবে। দেখো যখন বহিঃস্পর্শ করে, একটা বৃত্ত একটা বৃত্তকে যদি বহিঃস্পর্শ করে, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয়। আর যখন ছেদ করে ফেলছে, তখন তো এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে গেছে? কমে গেছে না? যদি স্পর্শ করে থাকতো তাহলে আরো দূরে থাকতো, যেহেতু ছেদ করছে কমে গেছে। এই জন্য এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চাইতে কম হবে। কাজেই যদি দুইটা বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চাইতে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কম হয়, তাহলে বৃত্ত দুইটা পরস্পর পরস্পরকে ছেদ করে থাকবে। তাহলে সাধারণ স্পর্শক কয়টি? দুইটি। সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক কয়টি? দুইটি পাওয়া যাবে। আর যদি C1 C2 সমান R1 প্লাস R2, আচ্ছা দেখো এখানে তো লেস দেন, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে ছোট হইলে বৃত্ত দুইটা একটা এটাকে ছেদ করে থাকবে। এখন আমাকে বলো তো, যদি এটা ইকুয়ালস টু হয়ে যায় তখন কি হবে? যদি এরকম হয় যে C1 C2 সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল, তখন কন্ডিশন কি হবে বলো? এটা কিন্তু আমরা পড়ছি, এটা হচ্ছে বহিঃস্পর্শ। মনে আছে কার কার? বহিঃস্পর্শ। এবার কিন্তু বহিঃস্পর্শ হবে। এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, বহিঃস্পর্শক ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরো এই যে কেন্দ্র C1, এই যে কেন্দ্র C2, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যখন ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়ে যাবে,
তখন এরা পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করবে। তখন কিন্তু স্পর্শক হবে তিনটা। সাধারণ স্পর্শক কয়টা? তিনটা। কেমনে? এই যে উপরে একটা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা। আরেকটা হচ্ছে স্পর্শ বিন্দু দিয়ে, এই যে দাঁড়াও, ওই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যোগফল এটা বাদ দিয়ে দিই। ওটা আবার অনেকে ভাবতে পারে ওটাও স্পর্শক, ওটা তো স্পর্শক না। এই যে তিনটা স্পর্শক, কে কে বুঝছো বলো? যদি ভাইয়া দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়, তখন তুমি বুঝতে পারবা চিত্রটা কেমন হবে। চিত্র হবে বহিঃস্পর্শক। তখন সাধারণ স্পর্শক তিনটি। সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক কয়টি? তিনটি। আচ্ছা ফাইন, আমার সাথে একটু খেয়াল করে দেখো, চিত্রগুলা বুঝতে হবে ভাইয়া। যখন তুমি দেখবা দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের চাইতেও ছোট, তার মানে এটা অন্তঃস্পর্শও না, একেবারে ভিতরে, একেবারে একটার এটার ভিতরে। আর যখন সমান হবে, বিয়োগফলের সমান, তখন কি? অন্তঃস্পর্শ। আর যখন যোগফলের সমান, তখন হচ্ছে বহিঃস্পর্শ। আর যখন যোগফলের চাইতে ছোট, তখন একটার একটার ভিতরে ছেদ করবে। একটার একটার ভিতরে থাকবে না, বাট ছেদ করে থাকবে। এখন আমাকে বলো তো, যদি এরকম হয় যে ভাই, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 + r2 চেয়ে বড় হয়, তাহলে চিত্রটা কেমন হবে একটু চিন্তা করো তো। c1 c2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয়, তাহলে তো দেখলাম বহিঃস্পর্শ। যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চাইতেও বড় হয়, তাহলে তো বৃত্ত দুইটা আরো দূরে সরে যাবে। তাইলে বৃত্ত দুইটার চিত্র কেমন হবে? স্পর্শ করবে না, বহিঃস্পর্শ করবে না, আরো বাইরে থাকবে। এটা আগে কে কে বুঝছো বলো তো? পরীক্ষা আসলে কিন্তু আগে চিত্র বুঝতে হবে। এই যে একটা এটাকে বহিঃস্পর্শ করবে না, বহিঃস্পর্শ করবে না, তার চাইতেও দূরে সরে যাবে। যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চাইতেও বেশি, তাহলে এরা আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে। চিত্র বুঝছো? এখন আমাকে বলো, এই দুইটা বৃত্তের কয়টা কয়টা সাধারণ স্পর্শক পসিবল বলো, চিন্তা করে বলো। দাঁড়াও, আমি আর একটু দূরে আঁকি, নাইলে চিত্রটা বিজি, মানে খুব অসুন্দর হয়ে যাবে। আমি চিত্রটা সুন্দর করার জন্য একটু দূরে নিলাম। এই যে একটা, উপরে একটা, এই যে উপরে একটা, নিচে একটা, দুইটা। এই দুইটাই নাকি আরো আছে বলো? এই দুইটাই নাকি আরো পসিবল? আরো দুইটা পসিবল, ভেরি গুড, চারটা পসিবল। এই উপরে একটা, নিচে একটা। অন্য কালার ইউজ করি, সবুজ নিলাম। এই যে ভিতরে এইদিকে আরেকটা পসিবল, এই যে ভিতরে দেখো, এই যে দাঁড়াও, ওটা মিলতেছে না, আমি মিলাই দিচ্ছি। এই যে ভিতরের দিকে, এই যে একটা, এই যে আরেকটা, তিনটা। আবার এই দিকে আরো একটা পসিবল, এই যে দেখো, এই যে মিলাই দিই, মোট চারটা। কে কে বুঝছো বলো? সাধারণ স্পর্শক কয়টি পসিবল? চারটি। সাধারণ স্পর্শক কয়টি? চারটি বিদ্যমান। এতক্ষণ পর্যন্ত যা যা বকবক করছি, কে কে বুঝতে পারছো? এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলা পরীক্ষায় আসবে। দাঁড়াও, আমি তোমাকে এইটা একটু চিত্রটা সুন্দর করে মিলায়ে দিই। দাঁড়াও, এই যে এটাকে একটু লম্বা করে, এটাকে একটু লম্বা করে মিলাই দিই। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হয়নি তো, এটা বেঁকে গেছে। হ্যাঁ দেখো তো, এই যে কন্ডিশনটা, এই যে কন্ডিশনটা খেয়াল করে দেখো,
শোনো, এই যে দেখো, যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চাইতেও বড়, তখন মোট 4টা স্পর্শক পাওয়া যাবে। এবং এই যে স্পর্শক দুটা, এই স্পর্শক দুটো আলাদা নাম আছে। এই যে দেখো, বাইরের দিক থেকে স্পর্শ করতেছে, এই স্পর্শগুলোর নাম হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এই স্পর্শকগুলোর নাম হচ্ছে সরল সাধারণ। এগুলা কিন্তু 9-10-এ ছিল, তোমরা কি পড়ছিলা? বৃত্ত অধ্যায়ে ছিল। এই 9-10-এ যে একটা সম্পাদ্যের অধ্যায় আছে, বৃত্ত না উপপাদ্যের, ওখানে এগুলা ছিল। কে কে পড়ছো? সরল সাধারণ স্পর্শক, এই যে দুইটা স্পর্শক, এদেরকে ইংরেজিতে বলে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। ডিরেক্ট কমন ট্যানজেন্ট। আর এই যে দুইটা স্পর্শক, এই যে এইটা আর এইটা, এই দুইটার নাম আছে। এই দুইটার নাম কি জানো? এই দুইটার নাম কি? এই দুটার নাম হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক বানান কেমনে? তির্যক, হ্যাঁ, তির্যক সাধারণ স্পর্শক। এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো বছর চলে আসতে পারে। আর ইংরেজিতে বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। দেখো, এই যে দুইটা স্পর্শক, এদের সাধারণ নাম হচ্ছে সরল সাধারণ স্পর্শক বা ডিরেক্ট কমন ট্যানজেন্ট। আর এই যে দুইটা স্পর্শক যেগুলো ভিতরের দিক থেকে ছেদ করে, এর নাম হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এই জিনিসটুকু তোমাদের জানতে হবে। এখন চলো এখান থেকে পরীক্ষায় কি আসবে সেটা শিখি। এখন এখান থেকে দুইটা জিনিস তোমাকে জানতে হবে। আমি এগুলো নামগুলো মুছে দিচ্ছি, আগের পেজে তো লেখা আছে। তুমি যদি এই চিত্রটা ভালো মতো আঁকো, এই যে দেখো, দুইটা তির্যক সাধারণ স্পর্শক, যেখানে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ধরো পি বিন্দু। দেখো, দুইটা তির্যক সাধারণ স্পর্শক যেই বিন্দুতে ছেদ করছে ওটার নাম দিলাম আমরা পি বিন্দু। আর দুইটা সরল সাধারণ স্পর্শক যেই বিন্দু ছেদ করছে, এটা তো ছেদ করতেছে না, একটু দুর্নীতি করে ছেদ করে দিই। দাঁড়াও, দুর্নীতি করে ছেদ করাই মানে একটু বাঁকায় দিই, চিত্রটা একটু বড় করে আঁকা দরকার ছিল। এটা দাঁড়াও, এই বৃত্তটা একটু বড় করে দিই। নাহলে একদম ব্ল্যাকবোর্ডের, স্মার্ট বোর্ডের বাইরে গিয়ে মিলবে। আচ্ছা, আপাতত এখন হওয়ার কথা। ওয়েট, এটা একটু ছোট করে দিই। শোনো, একটা বৃত্ত একটু বেশি বড় আর একটা বৃত্ত একটু বেশি ছোট করে আঁকা দরকার ছিল, তাইলে আর এই কষ্টটা হইতো না। হ্যাঁ, হয়ে গেছে। কি ব্যাপার, কাজ করে না কেন? এটা কাজ করে না কেন? আচ্ছা, এটাই মিলাই দিই। এইবার কাজ করতেছে। দেখ, ওকে, এবার ঠিক আছে। জাস্ট এইটাকে লাগাই দিই এখানে। এই যে দেখো, আমরা দুর্নীতি করে লাগাই দিলাম এক জায়গায়। খেয়াল করে দেখো, তির্যক সাধারণ স্পর্শক দুইটা পি বিন্দুতে ছেদ করে, আর সরল সাধারণ স্পর্শক দুইটা আমরা ধরলাম কিউ বিন্দুতে ছেদ করে। তো এই চিত্রগুলা তুমি যদি সুন্দর মতো আঁকাইতে পারো, একদম একুরেটলি আঁকাও। আমরা তো আর একদম একুরেটলি আঁকাইতে পারি না, একটু আড্ডু এদিক সেদিক হয়ে গেছে। যদি তুমি একদম একুরেটলি আঁকাও, পরীক্ষায় একুরেটলি আঁকাইতে হবে না, চোখের দৃষ্টিতে আঁকাইলেই হবে। সেই ক্ষেত্রে এই যে দুইটা বৃত্তের কেন্দ্র এবং পি এবং কিউ, এই দুইটা বিন্দু যোগ করলে এরা একই রেখায় থাকবে।
এরা একই রেখায় থাকবে। আমি চিত্রটা আঁকাই দিই, দেখো। ধরো এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র C1, আর এইটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2। প্রথম বৃত্তের কেন্দ্র ধরো C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2। তির্যক সাধারণ স্পর্শক দুইটা ছেদ করে P বিন্দুতে এবং সরল সাধারণ স্পর্শক দুইটা ছেদ করে Q বিন্দুতে। এই চারটা বিন্দু একই রেখায় থাকবে, অর্থাৎ দুইটা কেন্দ্র, একটা C1 একটা C2, এবং এই যে দুইটা তির্যক সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু, সরল সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু, এরা একই রেখায় থাকবে। এটা বিশ্বাস করে নেও, তুমি বিশ্বাস করো যে এরা একই রেখায় থাকবে। এখন এইখানে ধরো প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, ধরো প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 হইতেই পারে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরো R2। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? R2। প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। এই যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরো R1, বড়টা ধরলাম R1, ছোটটা R2। তো এইখানে দুইটা জিনিস লিখো, এই দুটো জিনিস মনে রাখতে হবে। দুইটা লাইন লিখো, এই দুটো লাইন মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষা আসতে পারে, এগুলা প্রমাণ শিখতে হবে না। যে ভাই এই যে পি বিন্দুটা লিখো, পি বিন্দুটা কে? এই বিন্দুর পরিচয় কি, বাপমা কি? এই পি বিন্দুটা হচ্ছে এই দুইটা বৃত্তের তির্যক। এই এটা তো আবার আউলে হয়ে গেছে, এটা তো দূরে সরে গেছে। এই দুইটা বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু হচ্ছে পি। তির্যক সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু হচ্ছে পি। পি বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা কি? দেখো C1 C2, কেন্দ্রদ্বয়ে লিখো আমার সাথে সাথে, কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা কি? অর্থাৎ পি বিন্দুটি C1 এবং C2 কেন্দ্র দুইটার সংযোজক রেখা কি? এই যে ব্যাসার্ধ দুইটা C1 C2 রেখাকে ব্যাসার্ধ দ্বয়ের R1 অনুপাত R2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটার প্রমাণ শিখার দরকার নাই, তুমি খালি বিশ্বাস করো তাইলেই হবে। অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক বাইর করা যাবে। সরল রেখার কনসেপ্ট যে ভাই তির্যক সাধারণ স্পর্শক দুইটা যেই বিন্দুতে ছেদ করে, কোন বিন্দু ছেদ করে? এই যে পি বিন্দুতে। এই যে পি বিন্দুতে, এই পি বিন্দুটা কি করে? এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাসার্ধ দুইটার অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর ওই যে কিউ বিন্দুটি, কিউ বিন্দুর পরিচয় কি, বাপমা কি? কিউ বিন্দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আচ্ছা বলো তো, কিউ বিন্দুটা অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত? বলো, কিছু জিনিস তো দেখেও বোঝা যায়। ভাই পি বিন্দুটা কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার মাঝখানে কোথাও আছে, মধ্যবর্তী কোথাও আছে, তাইলে অন্তর্বিভক্ত। আর কিউ বিন্দুর বেলায় বাকি সবই সেম, ব্যাসার্ধ দুইটার অনুপাতে শুধু বহির্বিভক্ত, R1 অনুপাত R2। আগে বলো এতটুকু জিনিস কে কে মুখস্থ রাখতে পারবা? এলা একাডেমিকে আসবে না, মাঝে মধ্যে ক্যাডেট কলেজগুলার পরীক্ষায় দেয়। তো ক্যাডেট কলেজে পড়ো, এরকম কেউ এখানে আসো? ক্যাডেট কলেজে তো মোবাইল ইউজ করতে দেয় না, ওরা তো ছুটিতে আসলে পড়ে। কেউ যদি ক্যাডেট কলেজের থাকো, ক্যাডেট কলেজের পরীক্ষায় মাঝে মধ্যে এই টাইপটা থেকে প্রশ্ন আসে, অন্য কোনো কলেজের পরীক্ষায় আমি দেখি নাই। এতটুকু জিনিস মনে রাখতে পারবা, বাকি এটা সরল লেখার কাজ। বলো, এই যে পি বিন্দুটা তির্যক সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু অবশ্যই কেন্দ্রদ্বয়ের মাঝখানে কোথাও থাকবে। তাহলে পি বিন্দুটা কি করবে? কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাসার্ধ দুইটার অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আর সরল সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু অবশ্যই বাইরে থাকবে, সেটা কি করবে? এটা অন্তর্বিভক্ত লিখে ফেলছি কেন, এটা হবে বহির্বিভক্ত। বাকি সবকিছু সেম। এতটুকু জিনিস মনে রাখতে পারলেই হবে, এটার প্রমাণ শিখার কোনো দরকার নাই। বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত। বাকিটা সরল রেখার কাজ, শেষ। ফাইন, চলো এখন আমরা তাইলে একটা ম্যাথ করব। ম্যাথ তো করবই, তারও আগে আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এবং তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। ওয়েট, মনে করো কেন্দ্র দুইটার মধ্যবর্তী সংযোজক রেখা, তার দৈর্ঘ্য। ওয়েট,
এইখানে না লিখে আমি এটাতেই লিখি, কপি করে নিলাম। খেয়াল করে দেখো, আচ্ছা এখানে রেখা 2টা কেমনে আসছে? এই বেটা কোত্থেকে আসছে? তুই কই থেকে আসলি রে ভাই? হ্যাঁ ঠিক আছে, এখন আমার সাথে সাথে তোমরা আগে লিখো, চিন্তা করো না, খালি মনে রাখলে চলবে এতটুকু যে ভাই তির্যক সাধারণ স্পর্শক দুইটা কেন্দ্রদ্বয়ের মাঝখানে কোথাও ছেদ করে, তাহলে এটা কি করবে? ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আর সরল সাধারণ স্পর্শকটা বাইরে ছেদ করে দুইটা, কাজেই বহির্বিভক্ত করবে। এতটুকু মনে রাখলেই চলবে। এখন দেখো এই যে সরল সাধারণ স্পর্শক, আচ্ছা যদি তোমাকে দৈর্ঘ্য বের করতে বলে, ধরো তোমাকে বের করতে বললো সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য, দুইটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সেম হবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা আগে আমাকে বলো তো কোনটা বড় হবে? তোমার কি মনে হয়, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বেশি হবে নাকি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বেশি হবে? আচ্ছা দৈর্ঘ্য কতটুকু? যেই দুইটা বিন্দুতে স্পর্শ করে শুধু অতটুকু, আস্তে ধীরে খেয়াল করে দেখো। ধরো এই যে স্পর্শকটা, এই যে সরল সাধারণ স্পর্শকটা, ধরো এইবার এটা ধরো এ বিন্দু, এই প্রথম বৃত্তকে স্পর্শ করে এ বিন্দুতে আর দ্বিতীয় বৃত্তকে স্পর্শ করে বি বিন্দুতে, তাইলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এবি। আর দেখো দুইটা কিন্তু সেম হবে, এই দেখো উপরের দিকে সরল সাধারণ স্পর্শক, এটার দৈর্ঘ্য এই বৃত্তের স্পর্শবিন্দু থেকে এই বৃত্তের স্পর্শবিন্দু দৈর্ঘ্য যতটুকু, নিচের দিকে ধরো এটা ধরলাম এ প্রাইম, ধরো এটা ধরলাম এ প্রাইম বি প্রাইম, এটাও কিন্তু সেম হবে। স্পর্শক সরল সাধারণ স্পর্শক দুইটার দৈর্ঘ্য এ বি আর এ প্রাইম বি প্রাইম সমান হবে। এ বি এর দৈর্ঘ্য যত হবে এ প্রাইম বি প্রাইমের দৈর্ঘ্য সেম হবে। আর ধরো তির্যক সাধারণ স্পর্শক গুলা, ধরো এই যে এটাকে স্পর্শ করছে পি, আচ্ছা সরি এটা তো পি তো আগে থেকে আছে, ধরো এ বি সি ডি এম এন, ধরো এটা এম এটা এন, এই যে এম এন কত হবে? আবার এইটা ধরো এইটা এখানে স্পর্শ করছে এম প্রাইম আর এখানে স্পর্শ করছে প্রাইম, অত দূরে কেন, কাছে আয়, হ্যাঁ এখানে স্পর্শ করছে এন প্রাইম, তাহলে এম প্রাইম এবং এম এন তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এম এন আর এম প্রাইম এন প্রাইম সমানই হবে। তো তোমাদের চিত্র দেখে কি মনে হচ্ছে কোনটা বড় হবে? চিত্র দেখে কি মনে হচ্ছে কোনটা বড় হবে? ভাই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে বেশি, চিত্র দেখেই বোঝা যায় সরল সাধারণ স্পর্শক। আমি তোমাকে এখানে বলেই দেই যে ভাইয়া ঘটনা কি, ঘটনা হচ্ছে সবসময় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি এর দৈর্ঘ্য এম এন এর চাইতে বেশি হবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে বেশি। এবং সূত্রটা কি লিখো, সূত্রটা হচ্ছে রুট ওভার অফ ডি স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 হোল স্কয়ার, এটা মাইনাস না ডিফারেন্স, বড়টা থেকে ছোটটা বিয়োগ, আচ্ছা মাইনাস দিয়ে রাখি, বড়টা থেকে ছোটটা বিয়োগ এত একক। আর তির্যক সাধারণ স্পর্শক সবকিছু সেম, খালি এই ব্যাসার্ধ দুইটার এখানে বিয়োগফল এখানে যোগফল, শেষ প্লাস r1 এবার যোগফল প্লাস r2। শোনো বিয়োগের সময় অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, এত একক লিখো আগে। এখন কথা হচ্ছে এখানে কার কার পরিচয় কি? শোনো এই যে বিয়োগফল এখানে বিয়োগ এখানে যোগ আর বাকি সবই সেম, এনে বিয়োগ এই এনে r1 মাইনাস r2 হবে, ধুর দুইটা r1 লিখে রাখছি কেন? বিয়োগ করার সময় অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, হ্যাঁ এত একক। এখন কার পরিচয় কি? আমার এই চিত্র অনুযায়ী আমি r1 ধরছি কি, r1 হচ্ছে এই যে প্রথম বড় বৃত্তের, যেহেতু আমি r1 থেকে r2 বিয়োগ করছি তার মানে আমি ধরে নিছি r1 হচ্ছে বড় r2 হচ্ছে ছোট। বড় বৃত্তের ব্যাসার্ধ r1, ছোট বৃত্তের ব্যাসার্ধ r2। বলো তো ডি কি জিনিস? ডি মানে কি? ছোট হাতে ডি কি জিনিস?
ছোট হাতের ডি কি? ছোট হাতের ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে C1 থেকে C2 এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ছোট হাতের ডি। C1 C2 লিখলে খারাপ দেখা যায়, C1 C2 খারাপ দেখা যায় লিখলে, এটাকে ছোট করে আমরা ডি ধরে ফেললাম, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তোমরা বাংলায় লিখে রাখতে পারো যে ছোট হাতের ডি কি? ছোট হাতের ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবা। আমি একটার প্রমাণ দেখাই দিই, যদি এগুলার প্রমাণ কখনো আসবে না, বাট সূত্র মুখস্থ রাখা কিন্তু ইজি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে বেশি আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে কম। তো দেখো এই যে এখানে বিয়োগ হয়েছে কম জিনিস, R1 - R2 ছোট জিনিস, এখানে বিয়োগ হয়েছে কম জিনিস, এই জন্য এটার মান বেশি। আর এখানে আবার যোগ করতে গিয়ে হইলো ঘটনা কি? আমি কখন কি লিখতেছি বুঝলাম না তো। এটা তো মাইনাস, এটা কখন আবার যোগ হইলো? এটা তো মাইনাসই থাকবে। এখানে ব্যাসার্ধ দুইটা, একবার হবে বিয়োগ একবার হবে যোগ, এই ঠিক করে লিখো। তোমরা কি এখানে প্লাস লিখে রাখছো? বুঝলাম না, এনে প্লাস করতে গিয়ে আসলো। আচ্ছা, এটা তো একটা পেজেই লিখছি, আর কোথাও তো লিখি নাই। এইটা মাইনাসই থাকবে। জাস্ট এতটুকু জিনিস, এতটুকু একবার হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান, তার উপরে স্কয়ার, আর একবার হবে যোগফলের উপরে স্কয়ার, সেটা বিয়োগ। সবাই ঠিক মতো লিখো। এইটা এলো মাইনাস, এই দুইটাতেই মাইনাস, এখানে একবার বিয়োগ এখানে একবার যোগ। তো এখানে বিয়োগ হচ্ছে কম জিনিস, ছোট জিনিস বিয়োগ হচ্ছে, এই জন্য এইটার মানটা বড় হবে। আর এখানে বিয়োগ হচ্ছে বড় জিনিস, যেহেতু দুইটার যোগফল অবশ্যই বড় হবে, তো বড় জিনিস বিয়োগ করে দিলে ভ্যালুটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে এ বি হবে বড়, এম এন হবে ছোট। এতটুকু লিখো। এই দুইটা সূত্র মুখস্থ রাখবা। আমি আবার বলতেছি, এগুলো একাডেমিকে আসবে না, এগুলো একাডেমিকে আসবে না, অ্যাডমিশনে আসতে পারে। এগুলা প্রমাণও দরকার নাই, জাস্ট সূত্র দুইটা মুখস্থ থাকলে চলবে। তুমি চাইলে প্রমাণ দেখতে পারো। এই যে এইটার দৈর্ঘ্যটা এখান থেকে আমি একটা দেখাই দিই, প্রথমটা দেখাই দিই, ওয়েট, প্রথমটা দেখাই দিই। মনে করো তুমি বের করতে চাচ্ছ কোনটা? তুমি বের করতে চাচ্ছ এ বি, ধরো এ বি বের করতে চাও, তাহলে এগুলো আমি মুছে দিই, ওয়েট। ধরো তুমি এ বি এর দৈর্ঘ্য বের করা শিখতে চাও, যে এ বি কোত্থেকে আসলো, এ বি, এই যে এ বি, তুমি এ বি এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকো, এ বি এর সমান্তরাল করে একটা রেখা আঁকো। দেখো এ বি এর সমান্তরাল করে ধরো C2 থেকে শুরু করে এখানে ধরো এই বিন্দুটা হচ্ছে পি, এবার ধরো এটা পি, তাহলে C2P আর এ বি সেম জিনিস। দেখো এইবার দেখো এ বি এর সমান্তরাল করে আমি রেখা আঁকাইছি C2 থেকে পি, তাহলে এ বি যে কথা, C2 থেকে পি একই কথা। তাহলে খেয়াল করে দেখো, এই যে এই পুরা ব্যাসার্ধটা হচ্ছে R1, বড় বৃত্তের ব্যাসার্ধ। এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ, এই যে পুরা ব্যাসার্ধটা R1, আর শুধুমাত্র এই ব্যাসার্ধটা R2। তাহলে এতটুকু যদি R2 হয়, এতটুকু R2 হবে, এতটুকু হবে R2। তাহলে আমাকে বলো তো এতটুকু কত হবে? এই যে C1 থেকে P, এতটুকু কত হবে? R1 - R2। আমার সাথে কে কে একমত? R1 - R2, এতটুকু কে কে বুঝছো? এই যে C1P, C1 থেকে P হবে R1 - R2, এতটুকু আমার সাথে তোমরা একমত? তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে কেন? কারণ ভাইয়া এটা তো লম্ব, এই যে এটা লম্ব, 90 ডিগ্রি। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এটা কি লম্ব, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখা লম্ব, এটা 90। এই দেখো, এই যে এটা যেহেতু 90, তাহলে এটাও 90। এই কে কে বুঝতেছো ভাই? এটা যেহেতু লম্ব, আর আমরা যেহেতু এই যে দেখো এই রেখাটা যেহেতু লম্ব, আবার আমরা C2P এবি রেখার সমান্তরাল করে আঁকাইছি, তাহলে দেখো এই যে এতটুকু যদি লম্ব হয়, তাহলে এটাও হবে লম্ব, কারণ সমান্তরাল রেখা। তাহলে এই যে ত্রিভুজটা C1 C2P, এটা লম্ব হইলে এটাও লম্ব, তাহলে C1 C2P এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে C1 C2, অতিভুজ স্কয়ার
আচ্ছা এটা থাকুক। অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে C1 C2, দেখো অতিভুজ স্কয়ার C1 C2, C1 C2 মানে কি ছোট হাতের ডি, এই C1 C2 কেই তো আমরা ছোট হাতের ডি ধরছি তাই না, তাহলে অতিভুজ স্কয়ার ডি স্কয়ার উপরে লিখি অতিভুজ স্কয়ার, আচ্ছা এটা থাকুক, অতিভুজ স্কয়ার সমান ডি স্কয়ার সমান C1P এটা স্কয়ার R1 - R2 হোল স্কয়ার প্লাস এই যে আমার যেটা দরকার C2P, আমার দরকার কি C2P এটার দৈর্ঘ্য, এই যে C2P যে কথা AB একই কথা, C2P যে কথা AB একই কথা, কে কে বুঝছো বলো, AB স্কয়ার, এই যে তাহলে AB স্কয়ার সমান বুঝছো কেমনে আসছে, বাট এগুলা খালি মুখস্থ রাখলেই চলবে, সুতরাং AB, এই যে কে কে বুঝছো এবার সত্যি করে বলো তো, এগুলা খালি মুখস্থ রাখলেই চলবে, প্রমাণ না শিখলেও চলবে, R1 - R2 হোল স্কয়ার, এই যে দেখো হুবহু সেম, এই যে এই যে দৈর্ঘ্য AB সমান এই যে √R ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি স্কয়ার মাইনাস R1 - R2 হোল স্কয়ার, আর এইটা তির্যকের বেলায় MN, তির্যকের বেলায় কি হবে, সবই সেম, এখানে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের উপরে বর্গ আর বাকি সবই সেম থাকবে, শুধু এখানে ব্যাসার্ধ দুইটার যোগফল হয়ে যাবে, ব্যাসার্ধ দুইটার, এটা নিজেরা ভাষায় প্রমাণ করবা, দেখো আমি একটার প্রমাণ দেখাই দিলাম, বাকি আর একটা নিজেরা করবা, এত একক এই বুঝছো, সুন্দর না, এই কঠিন লাগতেছে, এগুলা কঠিন কিছু না, এগুলো পরীক্ষা খালি সূত্রটা মুখস্থ রাখলেই চলবে, ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষায় খালি সূত্রটা, দুইটা সূত্র মুখস্থ রাখলেই চলবে, এবং এই দুটো সূত্র মুখস্থ রাখা কিন্তু ইজি, যে ভাই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের বেলায় জাস্ট R1 - R2 হোল স্কয়ার, আর তির্যক সাধারণ স্পর্শকের বেলায় R1 + R2 হোল স্কয়ার, বাকি ফরম্যাট হুবহু সেম, এখানে ছোট হাতের ডি মানে কি, ছোট হাতের ডি মানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, বলে এতক্ষণ যা কিছু পড়াইছি কে বুঝছো, এতক্ষণ যা পড়াইছি এখন খালি দুইটা ম্যাথ করব, এতক্ষণ যা কিছু পড়াইছি সব কিছু বুঝছো আস্তে ধীরে, কঠিন কিছু না, সরল রেখা পড়া থাকতে হবে, এই ম্যাথটা করার জন্য সরল রেখা পড়া থাকতে হবে, কেন, কারণ এই যে জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু সরল রেখা, এই যে পি বিন্দু C1 C2 রেখাকে R1 অনুপাত R2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর কিউ বিন্দু কি করে, বহির্বিভক্ত করে, এটা সরল রেখার ম্যাথ। এখন তো এই জিনিসগুলা এখানে লেখা ছিল, আমি একদম চিত্র এঁকে বোঝাইলাম, এই যে স্লাইডে লেখা ছিল, স্লাইডে এগুলো দরকার নাই, স্লাইডে এগুলো মুছা দেই, এগুলো আমি একদম সুন্দর করে লিখেই বুঝাইছি তোমাকে, যে এগুলো আর স্লাইডে এই একই জিনিস ডাবল থেকে লাভ নাই, আমরা এক্সপ্লেন করে ফেলছি। হ্যাঁ, এখন প্রশ্ন তোলো, আমরা এখন দুইটা ম্যাথ করব, তাহলে আমাদের বৃত্ত শেষ। ভাইয়া ইঞ্জিনিয়ারিং টার্গেট EX নাকি CW কোনটা ভালো হবে? যদি EX পাও তাহলে EX নিও, কারণ তুমি যখন কোনো ইউটিউবে টিউটোরিয়াল দেখতে যাবা সব জায়গায় দেখবা EX এর টিউটোরিয়াল আছে, তো EX পাইলে অবশ্যই EX, নয়তো CW। থাইল্যান্ড থেকে আমাদের জন্য কিছু আনেন নাই? এসেই তো অসুস্থ হয়ে গেলাম, তোমাদের জন্য অনেক বাড়ির কাজ নিয়ে আসছি, এসেই অসুস্থ হয়ে গেছি, এই জন্য আর বাড়ির কাজগুলো দিতে পারি নাই। বাস্তব সংখ্যার বাকি একটা ক্লাস কবে নেবেন? এই যে এই মঙ্গলবারে, রুটিনে তো দিয়ে দিছি, ওটা তো আমি ছুটির থাইল্যান্ড থেকে এসেই নিয়ে নিতাম, অসুস্থ হয়ে গিয়ে তো দেরি হয়ে গেছে, রুটিনে তো দিয়ে দিছি। আপনি এত জোশ কেন? হ্যাঁ আমি আসলেই অনেক জোশ, কি করব বলো। প্রশ্ন তোলা হইলে বলো, প্রশ্ন তোলা হইছে কিনা বলো। প্রথম কথা হচ্ছে চিত্র বুঝতে হবে, ওয়েট, এই যে কন্ডিশনগুলো দেখাইছি, চিত্র কেমন, একটার ভিতরে নাকি বাইরে, ওগুলা তুমি তো চিত্র আঁকবা না, মানে তুমি তো আর একদম একুরেটলি এঁকে দেখবা না, তুমি কন্ডিশন চেক করবো। বলো তো এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে? এই যে একটা বৃত্ত, এই যে আর একটা বৃত্ত, আমরা যে অতগুলা কন্ডিশন বললাম, তোমাকে বলছে এই দুইটা বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো।
সাধারণ স্পর্শকের সমীকরণ চাইছে, দৈর্ঘ্য চাইছে। তুমি চেক করবা কিভাবে, এটা কোন ফরম্যাট, কিভাবে চেক করবা? এই যে C1 C2 বাইর করবা, তুমি বাইর করবা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাইর করবা আগে, এবং ব্যাসার্ধ দুইটার যোগফল বাইর করবা, বিয়োগফল বাইর করবা। চেক করে দেখবা যে এখানে আমি যতগুলো কন্ডিশন পড়াইছি কোন কন্ডিশনের সাথে মিলতেছে, কোন কন্ডিশনের সাথে মিলতেছে। 5টা কন্ডিশন পড়ছি, এই 5টা কন্ডিশনের মধ্যে কোনটার সাথে মিলে সেটা চেক করতে হবে। তো আগে আমাকে বলো প্রথম বৃত্তের কেন্দ্র C1, প্রথম বৃত্তের কেন্দ্র C1, এটা 0,0, ব্যাসার্ধ R1, ব্যাসার্ধ R1 ধরলাম, 9 মানে কি 3 স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার, ব্যাসার্ধ 3 একক। তারপর এই বৃত্তের কেন্দ্র এখানে লিখি C2, x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত? +8, আর +2 কে -2 দিয়ে ভাগ করলে -1। R2 রুট ওভার অফ, মনে মনে করে ফেলো, রুট ওভার অফ 64 -1 স্কয়ার করলে +1 -49, তাহলে 15 থেকে 49 গেলে কত? 65 থেকে 49 গেলে 16, 16 কে আবার গুণ করলে 4। এখন কন্ডিশন চেক করো, কন্ডিশন চেক করে কি আসে বলো, একবার C1 C2 বের করো। C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ 8 থেকে 0 গেলে 8, 8 স্কয়ার মানে 64। আগে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো, প্লাস -1 থেকে 0 বিয়োগ করলে -1, -1 কে স্কয়ার করলে +1, রুট ওভার অফ 65। রুট ওভার অফ 65 মানে কি 8 পয়েন্ট সামথিং, রুট ওভার অফ 65, রুট ওভার অফ 65 মানে 8 এর চাইতে একটু বড়। আর কেন্দ্র দুইটার ব্যাসার্ধ দুইটার যোগফল R1 প্লাস R2, দেখো ভাই এটা কিন্তু যোগফলের চাইতেও বেশি, বিয়োগফলের আলাপ তো পরে। যোগফল দেখো 4 আর 3 এর 7, কাজে তোমরা কি আমার সাথে একমত যেখানে কন্ডিশন হচ্ছে এইটা 8 এর চাইতে বড় আর ব্যাসার্ধ দুইটার যোগফল হচ্ছে মাত্র 7, সুতরাং এখানে কন্ডিশন হচ্ছে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2। এই যে একবারে লাস্টের কন্ডিশনটা, মাত্র যেটা নিয়ে এত বকবক করলাম। বলো আগে এটা কে কে বুঝছো? আগে কন্ডিশন বুঝতে পারতে হবে, এখন চিত্র আঁকাইতে হবে। আগে কন্ডিশন বুঝতে হবে, এখন চিত্র আঁকাইতে হবে। তাহলে এখানে সাধারণ স্পর্শক কয়টা পাওয়া যাবে বলো ভাই? এটা কন্ডিশন কোনটার সাথে মিলছে? এই যে এটা কন্ডিশন এটার সাথে মিলছে, এখন চিত্র আঁকাইতে হবে। এখন তো আমাদের বুদ্ধি বাইরে গেছে, আমরা চিত্র আঁকানোর সময় একটা বৃত্ত বড় করে আঁকাবো আর একটা তুলনামূলক ছোট আঁকাবো, যাতে চিত্রটা সুন্দর মতো আঁটানো যায়। চলো আমরা চমৎকার করে চিত্র এঁকে ফেলি। এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত। চলো এই যে একটা স্পর্শক, এই আরো ছোট করে আঁকাই, ওয়েট, আরো কাছে আঁকাই। হ্যাঁ আরেকটা নিচের দিকে। ওকে ফাইন, এই দুইটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ। এই দুটোকে একটু ছোট করে দিলে হয়, অথবা থাকুক, কোনো সমস্যা নাই, বড় থাকুক। এখন ভিতরের দিকে দুইটা, ধরো এই দুইটাকে অন্য কালার ইউজ করি, সবুজ ইউজ করি। এই যে কি রে ভাই, কি শুরু করছস? হ্যাঁ আরেকটা, এই যে এখন দেখো আগে আমরা কেন্দ্রগুলা যোগ করব। ধরো আগে আমরা এটা যোগ করে নিই, এই দুইটা যোগ করবা, তারপরে কেন্দ্র চিহ্নিত করবা, কারণ কেন্দ্রগুলা কিন্তু এই দুইটার এই রেখাটার উপরেই থাকবে। দেখো তির্যক সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু ধরলাম এটা
পি বিন্দু এবং সরল সাধারণ স্পর্শক দুইটার ছেদবিন্দু, ধরলাম এটা কিউ বিন্দু, এই দুইটা বিন্দু আগে যোগ করবা। এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে, এই রেখার মধ্যেই কিন্তু দুইটা কেন্দ্র থাকবে, এরা একই রেখায়। ধরো এটা কেন্দ্র C1, এটার কেন্দ্র C2। সরল রেখা পড়া নাই এমন কেউ থাকলে কিন্তু আজকে ক্লাসে বিপদে পড়বা। তো ধরলাম এই যে এই বৃত্তের ব্যাসার্ধ R1, এই বৃত্তের ব্যাসার্ধ R1, বড়টার ব্যাসার্ধকে ধরলাম R1। এই বড় কোনটা? এই ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা ওয়েট, এটা বড় কোনটা? আমরা যেভাবে ধরছি একটু ওয়েট, দেখো আমরা ঠিকঠাক মতো ধরে, এই না বড় কোনটা? চিত্র আঁকানোর পরে ভ্যালু বসানোর সময় ঠিকঠাক বসাইতে হবে ভাই। এখানে কিন্তু বড় R2, তুমি যদি চিত্র ঠিক মতো লেখো তাহলে এটা কিন্তু C1 হবে না, এটা কিন্তু C2। দেখছো ঘটনা? এইটা R2। আমাদের চিত্র অনুযায়ী বড়টাকে আমরা C2 R2 দিতে হবে, কারণ এখানে দেখো এই যে এই বৃত্তের ব্যাসার্ধ বড়, তাহলে এটা C2 R2 আর এটা C1। দেখছো ঘটনা? এটা নিতে হবে C1 এবং এইটার ব্যাসার্ধকে ধরো R1। R1 না লিখে ডিরেক্ট ভ্যালু বসাই দাও। ওয়েট, এই শোনো, এখানে শুধু 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 এই C1 C2 বসানোর দরকার কি? মান বসায় দাও। ওয়েট, এটা C2 8,-1, এই যে এটা 8,-1। ওয়েট, আর এটার ব্যাসার্ধ কত? 4 একক। এটার কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ 3 একক। ব্যাসার্ধ 3 একক। ওকে ফাইন। এখন আমাকে বলো শুরুতে কি চাইছে? শুরুতে তোমাকে চাইছে দুইটা জিনিস, বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ। এই 4টা সাধারণ স্পর্শক, 4টা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে হবে এবং দৈর্ঘ্য বের করতে হবে। আগে দৈর্ঘ্য বের করি। দৈর্ঘ্য বের করা তো ইজি। ধরো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য AB, যে কোনো একটা দেখাইলেই হবে। ধরো এটা A, এটা B। আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ধরো এটা M, এটা N। শুরুতে আগে ডি বাইর করো। ডি মানে কি? আগে বাইর করো ডি। আগে আমরা দৈর্ঘ্য বাইর করবো। দৈর্ঘ্য বাইর করা তো ইজি, ডিরেক্ট সূত্র আছে। এখন আগে আমাকে বলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি মানে কি? ডি মানে C1 C2। C1 C2 মানে কি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ডিরেক্ট বসায় দাও। রুট ওভার অফ এই যে দুইটা বিন্দু C1 থেকে C2, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি। রুট ওভার অফ এই দেখো C1 C2 তো বাইর করাই আছে, দাঁড়াও এখানে ডিরেক্ট লিখে ফেলি। ডি মানে হচ্ছে C1 C2। তাহলে C1 C2 এর মান কত? C1 C2 এর মান হচ্ছে রুট ওভার অফ 65। এটা তো শুরুতে বাইর করা আছে। C1 C2 এর মান রুট ওভার অফ 65 একক। এখন বসাই দাও। লিখো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য AB সমান রুট ওভার অফ ডি স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কয়ার, বড়টা থেকে ছোটা বিয়োগ। তাহলে একবারে বসায় দাও রুট ওভার অফ ডি স্কয়ার, এটাকে স্কয়ার করলে 65 মাইনাস বড়টা থেকে ছোটা বিয়োগফল। দেখো বড়টা এনে বড় কোনটা? ওয়েট, এই দেখো আবার ঝামেলা হয়েছে। বড় থেকে ছোট বিয়োগ হবে। এনে বড় কোনটা? R2 বড় R1 ছোট, R2 বড় R1 ছোট। তাহলে বড়টা থেকে ছোটা বিয়োগ R2 মাইনাস R1 হোল স্কয়ার। তাইলে ডি স্কয়ার রুট ওভার অফ 65 কে স্কয়ার করলে 65 মাইনাস সাইড থেকে 3 বিয়োগ করলে 1, 1 কে স্কয়ার করলে 1 মানে রুট ওভার অফ 64। রুট ওভার অফ 64 মানে কত? 8। একবার লিখে ফেলি সমান 8 একক। কে কে বুঝছো? একবারে বসাই দিছি। ডি কে স্কয়ার করলে 65 আর বড়টা থেকে ছোটটা বিয়োগ, ব্যাসার্ধ দুইটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 4 থেকে 3 গেলে 1 থাকে, 1 কে স্কয়ার করলে 1। তাহলে 65 থেকে 1 গেলে 64, 64 কে আবার গুণ করলে কত? 8। এরপরে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য MN সমান কি হবে? রুট ওভার অফ ডি স্কয়ার মাইনাস, সবই সেম থাকবে, শুধু ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের জায়গায় যোগফল হয়ে যাবে এখন। আর যোগফলের জায়গায় তুমি R2 প্লাস R1 দেও, R1 প্লাস R2 কথা তো একই। যোগের সময় তুমি R1 প্লাস R2 যে কথা,
R2 প্লাস R1 তো একই কথা। তাহলে এখানে যোগ করো, 4 আর 3 যোগ করলে 7, তাইলে এনে হবে রুট ওভার অফ 65 মাইনাস 7 সাথে 49, 65 থেকে 49 গেলে 16, 16 কে বর্গমূল করলে 4 একক। দেখো এখানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আসছে তির্যক সাধারণ স্পর্শকের দ্বিগুণ। এটা সবার ক্লিয়ার? বলো এটা এতটুকু সবার ক্লিয়ার কিনা? আমরা দৈর্ঘ্য বের করছি, এখন কি বের করবো? এখন সমীকরণ বের করব। এতক্ষণ আমরা কি বের করলাম? আমাদেরকে বলা হয়েছে সরল সাধারণ স্পর্শক, এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু উল্লেখ করা নাই। তোমাকে বলছে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে সাধারণ স্পর্শক আছে 4টা, 2টা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর 2টা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, মোট 4টা। তো দৈর্ঘ্য বের করার সময় দৈর্ঘ্য আসলে 4টা হবে না, দৈর্ঘ্য হবে 2টা, কারণ সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এবং তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 2টা সেম হবে। সরল সাধারণ স্পর্শক 2টার দৈর্ঘ্য সেম হবে আর তির্যক সাধারণ স্পর্শকের 2টার দৈর্ঘ্য সেম হবে। তাহলে 2টা স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 8 8 আর 2টা 4 4। এখন আমরা সমীকরণ বের করব, এটা ডিরেক্ট সূত্র বসাইছি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের বেলায় এখানে ব্যাসার্ধ 2টার বিয়োগফল, অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আর তির্যক সাধারণ স্পর্শকের বেলায় ব্যাসার্ধ 2টার যোগফল। তাহলে এখানে যেহেতু কম জিনিস বিয়োগ করতেছি এটা হবে বড়, আর এখানে বেশি জিনিস বিয়োগ করে দিচ্ছি, বেশি জিনিস বিয়োগ করে দিলে ভ্যালুটা কমে যায়। দেখতেই পাচ্ছ এটা 4 হয়ে গেছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ R1 হচ্ছে 3, R2 হচ্ছে 4 আর C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ছোট হাতের d, রুট ওভার 65। ঠিক আছে, এখন চলো এখন কি করব? এখন হচ্ছে সমীকরণ বের করব। আমি এইগুলা মুছে দিলাম। এখন আমাকে বলো সরল সাধারণ স্পর্শক 2টার দৈর্ঘ্য সমান, আবার তির্যক সাধারণ স্পর্শক 2টার দৈর্ঘ্য সমান। আচ্ছা সমীকরণ কি সেম হবে? বলো। মনে করো যে এই যে সরল সাধারণ স্পর্শক 2টা, এটা একটা সমীকরণ, এটা আরেকটা রেখা। এই 2টা রেখার এদের দৈর্ঘ্য যেরকম সেম হইছে, সমীকরণ কি সেম হবে? উত্তর হচ্ছে না, সমীকরণ জীবনেও সেম হবে না। 2টা ভিন্ন ভিন্ন রেখা, এই যে 2টা সরল সাধারণ স্পর্শক, 2টা ভিন্ন ভিন্ন রেখা এরা, তাহলে অবশ্যই এদের সমীকরণও ভিন্ন ভিন্ন হবে। তো খেয়াল করে দেখো, সরল সাধারণ স্পর্শক 2টা কিউ বিন্দু দিয়ে যায় এবং তির্যক সাধারণ স্পর্শক 2টা পি বিন্দু দিয়ে যায়। তো যখন আমরা সমীকরণ বের করব, দেখো আমাদের দৈর্ঘ্য বের করা শেষ, দৈর্ঘ্য বের করা শেষ, এখন আমরা সমীকরণ বের করব। তো সমীকরণ বের করার শুরুতেই আমরা দেখতেই পাচ্ছি তির্যক সাধারণ স্পর্শকগুলা পি বিন্দু দিয়ে যায় এবং সরল সাধারণ স্পর্শকগুলা কিউ বিন্দু দিয়ে যায়। আমার প্রথম কাজ হচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা। আমার প্রথম কাজ হচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা। সরল রেখার কনসেপ্ট। কোন কনসেপ্ট? এই যে দেখো, ওয়েট, মনে আছে তোমাদের? এই যে দেখো, পি বিন্দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরল রেখাকে ব্যাসার্ধ 2টার অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো C1 C2, যখন তুমি C1 C2 লিখবা, C1 এর সাথে R1 যাবে, এই যে C1 এর সাথে R1 আর C2 এর সাথে R2, বুঝতেছো? তাইলে আমাদের এখানে কি হবে লিখি, আমি লিখতেছি, দেখো সরল রেখার কনসেপ্ট আমি লিখতেছি, ওয়েট, পি বিন্দুটি, ওয়েট, পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। পি বিন্দুটি তুমি যদি এই দুটো লিখো, মনে করো যে এটা C2, এটা C1, তুমি চাইলে C1 C2 লিখতে পারো অথবা C2 C1 একটা লিখলেই হলো। ধরো তুমি এই যে এইভাবে লিখলা C2 C1 রেখাকে, তাহলে তুমি C2, আমাদের চিত্র অনুযায়ী এটা C2 এটা C1, তুমি C2 আগে লিখছো, তাহলে C2 এর যে ব্যাসার্ধ এটা আগে থাকবে। এই দেখো 4:3, বুঝতেছো? অনুপাত কিন্তু ঠিক রাখবা, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক বলো, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সরল রেখার কনসেপ্ট 3.2। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? আমি আবার বলতেছি, দেখো কেউ যদি লেখে পি বিন্দুটি C2 C1 রেখাকে, এই যে C2 C1, তাইলে কি হবে? C2 আগে লিখছো, তাহলে আগে যাবে 4 C2 এর ব্যাসার্ধ, তারপরে 3। আর কেউ যদি এইভাবে লিখে যে C1 C2, আমার এই চিত্র অনুযায়ী, জিনিসটা কি সবাই বুঝছো কিনা আমাকে বলো? দুইভাবেই করা যাবে। কেউ যদি লিখে পি বিন্দুটি C1 C2 রেখাকে, তাইলে
C1 যদি আগে লিখো তাহলে আগে নিতে হবে 3 অনুপাত, তারপরে 4 অনুপাত। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? C1 C2 লিখলে হবে 3 অনুপাত 4, আর C2 C1 লিখলে 4 অনুপাত 3। এখন বলো পি বিন্দুর স্থানাঙ্ক কি হয়? সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক সরল রেখার কনসেপ্ট, বলো কি আসে? নিচে 4 আর 3 যোগ, যেহেতু অন্তর্বিভক্ত 4 আর 3 যোগ, উপরে M1 খেয়াল করে দেখো, এই যে C2 C1 নিছি, তাহলে 4 অনুপাত 3 M1 x2 সাইড ইন্টু 0, এই সাইড ইন্টু 0 মানে 0, আমি একদম লিখে বোঝাই দিই। এই যে 4 ইন্টু 0, 4 ইন্টু 4 এর সাথে 0 গুণ, তাহলে 0 প্লাস 3 এর সাথে 8, 3 8 24, আর এই কোটির বেলায় 4 এর সাথে 0, কোটি তো 0, 3 এর সাথে -1, প্লাসে মাইনাসে -3, এই বুঝছো কে বলো? 3 এর সাথে -1, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বিন্দুর বেলায় 3টা দাগ দেওয়া হয়, 24/7 কমা -3/7, 24/7 -3/7, এটা বাইর করলাম পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক 24/7 দূর কমা -3/7 সেম একইভাবে কপি করে নিলাম। কিউ এর বেলায় কি হবে বলো? কিউ এর বেলায় কিউ বিন্দুটি সবই সেম, শুধু অন্তর্বিভক্তর জায়গায় হয়ে যাবে বহির্বিভক্ত। তাই এই ম্যাথ এখন আর বৃত্তের কিছু না, বাকি পুরাটা এখন সরল রেখার ম্যাথ। বহির্বিভক্ত, আর বহির্বিভক্তের বেলায় প্লাস হয়ে যায় মাইনাস, এটা কে জানো? বহির্বিভক্তের বেলায় জাস্ট প্লাস হয়ে যায় মাইনাস, উপরে 0 + 24 থেকে মাইনাস, উপরে হবে 0 - 24, নিচে 4 - 3, 0 - 24 4 - 3, এটা মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস, 0 - প্লাস, 0 - প্লাস হয়ে যাবে, 0 - +3 হয়ে যাবে, আর নিচে 4 - 3। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? -24 কে 1 দিয়ে ভাগ, তাহলে -24 কমা 3 কে 1 দিয়ে ভাগ, -24,3, -24,3। এতটুকু ক্লিয়ার ভাই? এগুলা কিন্তু পুরাটাই সরল লেখার ম্যাথ, এনে বৃত্তের কিছু নাই, পুরাটাই সরল লেখার কনসেপ্ট, যা কিছু করব এখন। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো, আমি কিউ বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসে হলো মুইছা দিই। কিউ বিন্দুর স্থানাঙ্ক -24, কিউ বিন্দুর স্থানাঙ্ক -24,3, -24,3, এখন এগুলো মুইছা দিচ্ছি। আচ্ছা ওটা থাকুক, আর একটা পেজে গিয়ে মুছি। হ্যাঁ, এখন আমাকে বলো, আমি কি বলতে পারি সরল সাধারণ স্পর্শকের সমীকরণ? আগে সরল গুলাই বের করি। সরল সাধারণ স্পর্শকের সমীকরণ আমি কি বলতে পারি যে সরল সাধারণ স্পর্শক দুইটা এই কিউ বিন্দু দিয়ে যায়? আমার সাথে কে কে একমত বলো? তোমাদের কি মনে আছে এরকম ম্যাথ আমরা করছিলাম? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই যে একটা বৃত্ত, তুমি এই বৃত্তটা চিন্তা করো, দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্ত চিন্তা করো। এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে কিউ, এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ শেষ। এখন এটা কোন টাইপ? এটা আরেকটা ম্যাথ। এখন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত দুইটা স্পর্শকের সমীকরণ কার কার মনে আছে? এটা কিন্তু বাড়ির কাজ দিয়ে দেওয়া যায় ভাইয়া। তুমি এই বৃত্তটা চিন্তা করো, এইটা বড়টা বাদ, তুমি মনে করো এইটা। আমি তোমাকে বললাম এই বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে এইটা, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত এই যে দুইটা স্পর্শকের সমীকরণ বাইর করো। কেমনে বাইর করবা? লিখবা ধরি নির্ণেয় স্পর্শকের ঢাল এম, নির্ণেয় স্পর্শকের ঢাল এম, মনে আছে? তাহলে সরল সাধারণ স্পর্শকের সমীকরণ হবে y - y1, y - y -
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ঢাল এম ইন্টু এক্স মাইনাসে প্লাস 24। শুধু এম এর মান বের করতে পারলেই কাজ শেষ, এম এর মান বের করতে পারলেই কাজ শেষ। এম এর মান কেমনে বের করব? সুন্দর বানাই, এম এক্স মাইনাস ওয়াই প্লাস 24m ধর -3 এই পাশে এসে হবে +3 ইকুয়ালস টু 0। এখান থেকে এম এর মান বের করতে হবে। দেখো এই যে এক পাশে করলাম এম এক্স প্লাস ওয়াই, ওই পাশে মাইনাস ওয়াই প্লাস 24m -3 +3 হয়ে যাবে। তো এই যে দেখো এই যে নির্ণেয় সমীকরণটা, এম এর মান বের করতে হবে। এম এর মান কেমনে বের করব? এই যে এই বৃত্তটা চিন্তা করো, তুমি যে কোনো একটা বৃত্ত চিন্তা করলেই হবে। এই বৃত্তের জন্যও এই দুইটা স্পর্শক, এই বৃত্তের জন্যও তো স্পর্শক, বাট এটার কেন্দ্রটা ইজি 0,0, এটা বসানো ইজি। তাহলে দেখো এখন কি করব? এম এর মান বের করব কেমনে? কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এই যে ব্যাসার্ধ 3। এই মনে আছে এই ম্যাথগুলো কিন্তু আমরা করছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, আগে আমরা ঢাল ধরি এম, তারপর এম এর মান বের করতে হয় কেমনে? এই যে কেন্দ্র থেকে লিখবা প্রশ্ন মতে, আমি এখানেই লিখে দিচ্ছি প্রশ্ন মতে কেন্দ্র থেকে, এই যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের সমান। এই যে লম্ব দূরত্ব এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 0। এই বিন্দুটা দেখো 0,0, এটাও 0 এটাও 0 থাকবে, শুধু 24m +3 নিচে √ওভার এক্স এর সহগ স্কয়ার m স্কয়ার প্লাস ওয়াই এর সহগ -1 কে স্কয়ার করলে +1। এটা সলভ করলে এখান থেকে m এর দুইটা মান আসবে। বলো এটা সলভ করলে এখান থেকে m এর কি মান আসে? ভাই দুইটা মানের জন্য দুইটা সমীকরণ পাবা। দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, উপরের দিকে একটা নিচের দিকে একটা। এটা সলভ করে বলো m এর মান কি আসে? এইটা সলভ করলে আমি উত্তর করে লিখে দিচ্ছি, এটা সলভ করলে m এর দুইটা মান আসবে। একটা আসবে 0, একটা আসবে 0, আর এটা আসবে -16/63। আসছে কিনা বলো? একটা আসবে 0 আর এটা আসবে -16/63। এটা সলভ করো, উভয় পক্ষকে বর্গ করে দাও, বর্গ করে সলভ করে একটা আসবে 0, একটা আসবে -16/63, দুইটা মান আসবে কিন্তু। সুতরাং সরল সাধারণ স্পর্শকদের সমীকরণ কি হবে? একবার m এর জায়গায় 0 বসাও। সুতরাং সরল সাধারণ স্পর্শকের সমীকরণ দেখো, একবার m এর জায়গায় 0 বসাও, তাহলে একটা হবে y-3 সমান 0, m এর জায়গায় 0 বসালে পুরোটা 0। আরেকটা হবে y-3, m এর জায়গায় বসাও -16/63, -16/63 ইন্টু x + 24। এই যে দুইটা সরল সাধারণ স্পর্শক দুইটার সমীকরণ পেয়ে গেলাম। সরল সাধারণ স্পর্শক দ্বয়ের সমীকরণ পেয়ে গেলাম। সেম একইভাবে বাকিটা SW তির্যক সাধারণ স্পর্শক, একইভাবে তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণ। তির্যক সাধারণ স্পর্শক কোন বিন্দু দিয়ে যায়? পি বিন্দু দিয়ে যায়। তির্যক সাধারণ স্পর্শক দুইটা পি বিন্দু দিয়ে যায়। তাইলে ধরলাম ঢাল এম, ধরলাম ঢাল ছোট হাতের এম, এবার সেম ধরো সমস্যা নাই। তাহলে y-y1 এই যে পি বিন্দুর ভুজ 24/7 কোটি -3/7 3/7 সমান m ইন্টু x x1 -24/7। সেম একই প্রসিডিউর। এটাকে সুন্দর ফরম্যাট বানাও, সুন্দর ফরম্যাট বানাও। কেমনে সুন্দর ফরম্যাট বানাও? আগে 7 দিয়ে গুণ করে দাও, 7 দিয়ে গুণ করে দাও 7y, 7 দিয়ে গুণ করে দাও, 7 দিয়ে গুণ করে দিলে 7y +3, 7 দিয়ে গুণ করে দিচ্ছি যেহেতু 7 দিয়ে ভাগ আছে, +3 এটা হবে 7mx, 7 দিয়ে ভাগ করলে এই 7 7 কাটা -24m, এখানে হবে আগে x 7mx মাইনাস এক্সটাকে আগে, তারপরে y -7y
-24m +3 হয়ে যাবে -3 = 0। সেম একইভাবে কেন্দ্র থেকে এই যে এই রেখার লম্ব দূরত্ব কার সমান, সেম একইভাবে ভাইয়া এম এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এম এর মান। কেন্দ্র থেকে ধরো এই যে এটার কেন্দ্র, এই বৃত্তটাকে ইউজ করো, এটা ইজি, কারণ কেন্দ্র 0,0 সব 0 হয়ে যাবে বসাইলে, এটা দিয়ে করলে কিন্তু বড় হবে। তাইলে এখন এম এর মান বের করতে হবে কেমনে? প্রশ্ন মতে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? 3। কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব, এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় 0 বসালে এটা বাদ, এটাও বাদ, থাকবে -24 -3 -24m -3। এটা মাইনাস কমন নিয়ে নাও, মডুলাস করলে তো মাইনাসগুলো প্লাসই হয়ে যাবে। তাহলে এটা 0, এক্স এর জায়গায় 0 বসালে এটা বাদ, এটা বাদ, থাকবে -24m -3, এক্স ওয়াই ভ্যানিশ হয়ে যাবে। তো মডুলাসের মধ্যে মাইনাস থাকলে তো প্লাসই হয়ে যায়, এটা মাইনাসগুলো কমন নিলে হয়ে যাবে 24m + 3। এটা মাইনাস কমন নিয়ে মডুলাস মাইনাস উঠায় দাও। নিচে √ওভার এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ 7m, 7m কে স্কয়ার করলে 49m² প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ -7, -7 কে স্কয়ার করলে +49। এটা সলভ করো, এটা সলভ করলে m এর দুইটা মান আসবে। দুইটা মান আমি বলে দিচ্ছি, একটা মান হবে 4/3, একটা -12/5, একটা 4/3, একটা -12/5। শেষ ভাইয়া, এগুলা কিন্তু আমরা একাডেমিকে পড়ছি। সুতরাং তির্যক সাধারণ স্পর্শক দুইটার সমীকরণ y প্লাস, এগুলা কিন্তু কঠিন নয়, এগুলো আমরা পড়ে আসছি। একটা বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক, আমরা এই বৃত্তটা চিন্তা করতেছি কারণ এটা কেন্দ্রটা বসানো ইজি, এটা দিয়ে করলেও হবে বাট বড় হবে। y প্লাস মান বসাই দাও, তাহলে y প্লাস 3/7 সমান m এর মান, একবার m এর মান বসাবা, একবার m এর মান বসাবা 4/3 ইন্টু x মাইনাস 24/7, আরেকবার y প্লাস 3/7 সমান, আরেকবার ঢাল m এর মান বসাবা -12/5, -12/5 x মাইনাস 24/7। শেষ। সবাই বলো বুঝছো কিনা? এটা কঠিন কিছু না তো ভাইয়া। এই টাইপের কোনো ম্যাথ এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষায় আসে নাই, বাট আমরা শিখে রাখলাম, কবে চলে আসে কিছু বলা যায় না। এই টাইপের কোনো প্রশ্ন এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষায় আসে নাই, এটা হচ্ছে আশার বাণী, এখনো পর্যন্ত আসে নাই। বাট যদি কোনোভাবে চলে আসে, এই জন্য আমরা পড়ে রাখলাম। বলো তো ইজি না? তাহলে সেম টাইপের একটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিব, তাহলে ক্লাস শেষ। আমি একটা ম্যাথ করে দিলাম, এই আমরা কঠিন কিছু পড়ছি, সহজ জিনিসই তো, খালি অনেকগুলা জিনিস একসাথে মিক্স করা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই, কারণ একটু বড়, বেশি বড় তো বেশি বড় পরীক্ষায় আসে না, বাট আসতে পারে। কখন? মনে করো পরীক্ষায় তোমার কাছে চাইলো শুধু সরল সাধারণ স্পর্শকের সমীকরণ। শোনো, সব কিছু শিখে রাখবা। কেন? অনেকে ভাবতে পারো ভাই এত বড় ম্যাথ বইতে আসবে না, কথা সত্য, এত বড় আসলো না, তোমার কাছে শুধু একটা চাইলো, তোমার কাছে চাইলো যে শুধু সরল সাধারণ স্পর্শকের সমীকরণ অথবা শুধু তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণ, দুইটার মধ্যে যে কোনো একটা তো চাইতেই পারে। এখন তুমি যদি পুরা ম্যাথের প্রসিডিউরই না জানো, তাইলে তো একটা আসলেও পারবা না। এই জন্য আমাদের শিখে রাখতে হবে। তো এখন এই যে এটা SW শেষ, সেম প্রশ্ন, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। স্পর্শকগুলোর সংখ্যা এবং সমীকরণ, এটার ঘটনা সেম। শোনো, এখানে দৈর্ঘ্য চাই নাই, এখানেও কন্ডিশন আসবে এইটা, তাহলে মানে আগের ম্যাথটার মতোই। আগে বলো এখানে সংখ্যা চাইছে, সংখ্যা কয়টা হবে? কন্ডিশনে যে এটা আসবে, তাহলে স্পর্শকগুলোর সংখ্যা কয়টা হবে? 4টা হবে। স্পর্শকগুলোর সংখ্যা কয়টা হবে? স্পর্শকগুলোর সংখ্যা হবে 4টি। তুমি লিখে দিতে পারো, 2টা হবে সরল সাধারণ স্পর্শক আর 2টা হবে তির্যক সাধারণ স্পর্শক। তারপরে তোমার কাছে সমীকরণ চাইছে, আমি এখানে একদম বলে দেই উত্তরগুলা। পি বিন্দুর স্থানাঙ্ক আসবে -3/4, -1। তোমরা উত্তর মিলাবা, সেম প্রসিডিউর। আগে পি এর স্থানাঙ্ক এবং কিউ এর স্থানাঙ্ক বের করবা। কিউ আসবে 3/2, 2,
তুমি তো যে কোনো একটাকে পি আর যে কোনো একটাকে কিউ ধরতে পারো। আমরা নর্মালি এই যে তির্যক সাধারণ স্পর্শক দুইটা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা পি ধরছি, তাই না? এই যে তির্যক সাধারণ স্পর্শক দুইটা যে বিন্দুতে ছেদ করে ওটাকে আমরা ধরছি পি, আর সরল সাধারণ স্পর্শক দুইটা যে বিন্দুতে ছেদ করে ওদেরকে আমরা ধরছি কিউ। তো ওই অনুযায়ী আমি উত্তরগুলা লিখে দিচ্ছি। পি বিন্দুর স্থানাঙ্ক আসবে, তোমরা প্রশ্নটা তুলে নাও। এটা SW -3/4, -1, 3/2, 2। তাইলে তির্যক সাধারণ স্পর্শকগুলোর সমীকরণ হবে এইটা, y +1 -m, দেখো y -m +1 সমান m ইন্টু x -m +3/4, x -m +3/4। এখান থেকে m এর মান বের করতে হবে, m এর মান বলে দিচ্ছি। আর এইটা সরল সাধারণ স্পর্শকের সমীকরণ হবে y - 2 সমান m ইন্টু x মাইনাস কোড ভুজ x -3/2। এখান থেকে m এর দুইটা মান আসবে, আমি মানগুলো বলে দিচ্ছি। এটার বেলায় মান আসবে 0, -24/7, 0, m এর মান আসবে 0, -24/7, 0, -24/7 SW করবা। আর এটার বেলায় মান আসবে একটা হবে 12 প্লাস, এটা দশমিকেও আসতে পারে, তোমার যেভাবে আসে কোনো সমস্যা নেই। 12 + 2√21/5, 12 + 2√21। তুমি যদি একদম ঠিকঠাক মতো বসাও তাহলে এরকম ভ্যালু আসবে। একটা হবে 12 + 2√21/5, আর একটা মাঝখানে মাইনাস। কেউ যদি দশমিকে বাইর করে বসায় দেও কোনো সমস্যা নাই, এই যে দুইটা মান বাইর করাটাই মুখ্য বিষয়, কোনো অসুবিধা নাই। শেষ। হাউস ওয়াইফ বলো তো, সুন্দর একটা টাইপ শিখলাম না? এখনো পর্যন্ত এই টাইপের কোনো প্রশ্ন পরীক্ষাগুলোতে আসে নাই, বাট এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। তুমি কিন্তু এই জিনিসটাকে সিলেবাসের বাইরে বলতে পারবে না। আমাকে বলো তো, আমরা এমন কিছু সিলেবাসে নাই? এগুলো তো 9 10-এই আছে। সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক 9 10-এই আছে, বাট এই টাইপগুলো নর্মালি ক্লাসে করাই না, 24 ব্যাচের ক্লাসে করাই নাই, তোমাদের করাই দিলাম। বলো তো বুঝছো কিনা? R1 আর R2 স্কয়ার করে দেবো আগে পরে। শোনো, এখানে সমস্যা নাই। রবিউল ইসলাম একটা কথা বলছে যে ভাই এখানে তো R1 - R2 স্কয়ারই করে দিচ্ছি, এই যে এখানে তো স্কয়ারই হচ্ছে, তাইলে বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় বিয়োগ করা তো কোনো সমস্যা নাই, কথা সত্য। বাট আসলে তো জিনিসটা বড় থেকে ছোট বিয়োগ, তাই না? নর্মাল লজিক কি? শোনো, যখন হোল স্কয়ার থাকতেছে তখন তো আসলে মাঝখানে তুমি বড় থেকে ছোট বিয়োগ করলেও সেটা স্কয়ার করলে পজিটিভ হবে, ছোট থেকে বড় বিয়োগ করলেও পজিটিভই হবে। ঘটনা তো সেম, কোনো সমস্যা নেই, উত্তর তো মিলবে। বাট আসলে জিনিসটা কি? সত্য মানে সত্য তো সত্যই, মেইন জিনিস তো বড়টা থেকে ছোটটা বিয়োগ, বুঝছো? এই জন্য। বাট কেউ যদি ছোট থেকে বড় বিয়োগ করে দেয় কোনো সমস্যা নেই, কারণ স্কয়ার করলে সেটা পজিটিভই হয়ে যাবে। বলো আজকে ক্লাসটা সবাই বুঝছো কিনা? আজকে ক্লাসটা কে কে বুঝতে পারছো বলো? কঠিন কিছু না, আমরা শিখে রাখলাম। কারণ যদি কোনো ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায় ধরো চলে আসলো একই সাথে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক দুইটার সমীকরণ বের করতে দেয় না, বিশাল বড় হয়ে যাবে দিলে। তোমাকে হয় শুধু সরল সাধারণ স্পর্শক বের করতে বলতে পারে, অথবা শুধু তির্যক সাধারণ স্পর্শক বের করতে বলতে পারে। হ্যাঁ ঠিক আছে প্রসন্ন শর্মা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে সোমবার থেকে আমাদের কোন অধ্যায় শুরু হবে? আজকে ক্লাসের পর আলাদা কোনো বাড়ির কাজ নাই, কারণ আজকে যা পড়াইছি এগুলা আলাদা করে কিছু লাগবে না, শুধু ক্লাসে যা করাইছি তাই এনাফ। আজকে ক্লাসের পর আলাদা করে কোনো বাড়ির কাজ করতে হবে না, শুধু ক্লাসে যা পড়াইছি তা বুঝতে পারলেই হবে। তো সোমবার থেকে সাইকেল একের লাস্ট চ্যাপ্টার, সাইকেল একে আমরা বড় বড় 3টা অধ্যায় কমপ্লিট করে ফেলছি। এখন শুধু বাকি আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা 9 10-এ তোমরা যেই ত্রিকোণমিতি পড়ছো, 9 10-এ যেই জিনিসগুলো পড়ছো সেম জিনিসগুলাই ষষ্ঠ অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতি অত ইম্পর্টেন্ট না, কারণ ওই অধ্যায় থেকে সৃজনশীল আসে না। ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আসবে, ওটা সপ্তম অধ্যায় থেকে আসবে। ষষ্ঠ অধ্যায় থেকে বড় জোর ক নাম্বারের প্রশ্নটা মাঝে মধ্যে, একটা পুরা সৃজনশীলে শুধু ক নাম্বারের প্রশ্নটা ষষ্ঠ অধ্যায় থেকে আসে। তো ষষ্ঠ অধ্যায়টা আমি 4 ক্লাস লাগবে পড়াবো, আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ।
তারপরে সাইকেল 2 এর ক্লাস শুরু হয়ে যাবে, আর সাইকেল 4 কমপ্লিট হয়ে যাবে আগামী মাসে, তখন সাইকেল 3 শুরু হয়ে যাবে। অর্থাৎ সাইকেল 4 শেষ হলে আমাদের শুধু ফার্স্ট পেপারই চলতে থাকবে, আর সাইকেল 5 এবং 6 তো আর্কাইভ ক্লাস দেওয়া আছেই। কাজে কেউ যদি আরো আগে শেষ করে ফেলতে চাও আর্কাইভ ক্লাস করে ফেলতে পারো। ঠিক আছে, রিভিশন দেওয়ার সময় কি পুরা বই রিভিশন দিব না, শুধু ক্লাস লেকচার। রিভিশন দেওয়ার সময় শুধু ক্লাস লেকচার দেখলেই হবে, আর প্র্যাকটিস শিটটা সলভ করতে পারো। আগে সলভ করা থাকলে খালি একবার রিভিউ করে যাবা। হ্যাঁ ঠিক আছে তাসনোভা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। টাটা। মেগা এক্সামে 90 থেকে 100 পাই, এর বেশি পাই না, কোনো সমস্যা নাই। মেগা এক্সামে যা পাবা তাই বোনাস। তোমরা উইকলি এক্সাম টার্গেট করো। মেগা এক্সামের প্রশ্ন ইচ্ছাকৃতভাবেই কঠিন করা হয়। তোমার মেগা এক্সামে টপ না করতে পারলে মন খারাপ করার কোনো কারণ নাই, বাট এক্সামগুলো অ্যাটেন্ড করবা। তোমার কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া। তুমি পরীক্ষায় খারাপ করছো তার মানে এই না যে তোমার প্রিপারেশনটা নষ্ট হয়ে গেছে। তুমি একটা অধ্যায় মেগা এক্সাম অ্যাটেন্ড করার আগে ওই অধ্যায়টা ভালো মতো কমপ্লিট করে আসবা। তারপরে মেগা এক্সামে খারাপ হইলেও মন খারাপ করার কোনো কারণ নাই। উইকলি এক্সামগুলোতে পারতেছো কিনা এটাই ম্যাটার করে। ঠিক আছে, ঠিক আছে। একাডেমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন উইকলি এক্সামগুলো পারলেই পারবা তুমি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, লেকচার স্লাইড তো ক্লাস শেষ হওয়ার পরেই দিয়ে দিব। এই ফেসবুকের কমেন্ট পড়ি তো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে সোমবারে, নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং সাইকেল 1 এর লাস্ট অধ্যায়, মাত্র 4 ক্লাস লাগবে, তারপরে আমরা সাইকেল 2 এ চলে যাব। তো ঠিক আছে, সোমবারে দেখা হবে নতুন অধ্যায়ের ক্লাসে। টাটা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। আমাদের নেক্সট ক্লাস তো নববর্ষের দিন, মানে নিউ ইয়ারের দিন। তো নতুন বছর শুরুই হবে অভিপ্রায়ের ক্লাস দিয়ে। ঠিক আছে, তো হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকো। জানুয়ারির 1 তারিখে নতুন অধ্যায়ের ক্লাসে দেখা হবে। টাটা।